এটা আপনি কি করছেন? আমি আপনার ছোট, আর আমাকে আপনি সালাম করছেন? দেখো আরিয়ান, আমি জানি আমার সাথে তোমার বিয়ে হয়ে গেছে। তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম। আমি এটা চাইনি। আম্মু জোর করছে বিধায় এমনটা হয়েছে। আমি তোমাকে কখনো মেনে নিতে পারবো না। আপনি ভয় পাবেন না। আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। আপনি ঘুমান। তুমি ঘুমাবে না? আমি সোফায় ঘুমিয়ে পড়ব, আপনি ঘুমান। উনি অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। আমি এবার রুম থেকে বের হয়ে বারান্দায় চলে আসলাম। আমার বাসর রাত নিয়ে কত স্বপ্ন ছিল, কিন্তু এভাবে যে সেটা হয়ে যাবে আমি কখনো আশা করিনি। হয়তো এটা আমার ভাগ্যে ছিল। কি অপরাধ করেছিলাম যে আমার ভাগ্যে এমনটা হয়েছে? কিছুক্ষণ আগে আমার বিয়ে হলো, তবু সেটা আমার আপন ভাবির সাথে হয়েছে। সাধারণত এমনটা কারোর সাথে হওয়ার কথা নয়, কিন্তু আমার সাথে এমনটাই হয়েছে। আমার ভাবির সাথে বিয়ে হয়েছে। আমার ভাইয়া বিয়ে করেছে মাত্র 2 দিন হলো। বিয়ের একদিন পরেই এমার্জেন্সিভাবে ভাইয়াকে আমেরিকা যেতে হয় ভাইয়ার জবের জন্য। যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় ভাইয়া মারা যায়। তারপরে আমাদের বাড়িতে কালো অন্ধকারের ছায়া নেমে আসে। আমার ভাবি যেমন দেখতে সুন্দর, যাকে বলে রাজকুমারী, কিন্তু ওনার সাথে কেন আমাদের সবার সাথে এমনটা হবে আমরা কখনো কল্পনা করতে পারিনি। ভাবিকে আম্মু খুব পছন্দ করে ফেলেছে, তাই আম্মু চায়নি যে ভাবি এই বাসা থেকে যাক। সেজন্য আমার সাথে বিয়ে দিয়ে দিল। আমার গার্লফ্রেন্ড আছে, তারপরও হঠাৎ আম্মু আমাকে এমনভাবে কসম দিল যা আমি আর আম্মুর কথা ফেলতে পারিনি। নিকোটিনে তো আমি বাতাসের সাথে উড়াচ্ছি। কতগুলো সিগারেট শেষ করে ফেললাম। ফোনের দিকে তাকিয়ে দেখি বৃষ্টি শুধু ফোন করছে। তাই আমি ফোন অফ করে আবারও রুমে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে গেছেন। কত সুন্দর মুখখানা, কিন্তু আমার সাথে এমনটা হয়েছে আমার আগে এসব জানা ছিল না। সব কষ্ট বুকে নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে কারো কান্নার আওয়াজে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি ভাবি ভাইয়ের ছবি বুকে নিয়ে জড়িয়ে ধরে কান্না করছে। আমি জানি ভাইয়া ভাবিকে খুব ভালোবেসে ফেলেছে এই 2 দিনেই। আমি নিজে তো আমার ভাইয়াকে বলতে পারছি না, তাহলে ভাবি কেমনে বলবে? আমি তাকে বললাম, ভাবি। হঠাৎ আমার কণ্ঠ শুনে চমকে উঠল। সোফার দিকে তাকিয়ে দেখে যে আমি ওনাকে ডাকছি। এবার উনি চোখের পানিগুলো মুছতে মুছতে বলল, আরিয়ান, তুমি ঘুমাওনি এখনো? ঘুমাচ্ছিলাম, আপনার কান্নার শব্দ শুনে উঠে গেলাম। সরি, আমি তোমার ঘুম নষ্ট করে দিলাম। এবার ঘুমাও, আমি আর ডিস্টার্ব করব না। এটা বলে ভাবি অন্যদিকে করে শুয়ে পড়ল। আমি জানি ভাবি এখনো চোখের পানি ফেলছে। আমি তাকে বাধা দেব না, কারণ চোখের পানি ফেললে মন নাকি হালকা হয়ে যায়। তাই আর বাধা দিচ্ছি না। আমার নিজের কাছেই ঘুম আসছে না, কারণ বৃষ্টি আমার গার্লফ্রেন্ড, আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। কিন্তু বৃষ্টিও যদি শুনে যে আমার বিয়ে হয়ে গেছে, তা আবার আমার ভাবির সাথে, তখন কী অবস্থা হবে আল্লাহ ভালো জানে। আমার জীবনটা এমনিতেই শেষ হয়ে গেল। আমি এসব ভাবতে ভাবতেই একটু শীত লাগছিল। একটা ছোট কাঁথা ছিল, ওটা মুড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকালকার হাতের ছোঁয়ায় আমার ঘুম ভেঙে গেল। আমি যেন কার হাত ধরে জড়িয়ে আছি। এবার চোখ খুলে দেখি এটা আর কেউ নয়, ভাবি। আমি আরও অবাক হয়েছি যে ভাবিকে দেখে, কারণ আমি ভাবির দিকে তাকিয়ে দেখলাম যে ভাবির চোখগুলো লাল ফুলে আছে। হঠাৎ আমি যে ভাবির হাত ধরে আছি এটা দেখে ছেড়ে দিলাম। একটু লজ্জা পেলাম। এবার ভাবি একটু আমার থেকে সরে গেল। আমি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর বের হয়ে দেখি ভাবি সেম আগের অবস্থায় দাঁড়িয়ে আছে। এবার ভাবি আমার দিকে ফিরে বলল, আরিয়ান, এভাবে শুয়ে আছো যে? আম্মু ডাকছে নিচে, তোমার জন্য আমাকে বকা দিবে। আবার তুমি তাড়াতাড়ি ওঠো। আমি ভাবির দিকে তাকাতে পারছি না, কারণ ঘুমের মধ্যে আমি ওনার হাত কেমন করে জড়িয়ে ধরেছিলাম। এখন খুব লজ্জা করছে। আমার ভাবনা ছেদ ঘুরিয়ে দিয়ে ভাবি আবারও বলা শুরু করলো, আরিয়ান, আমি তোমাকে মনে হয় কিছু বলতে চাইছি। তুমি কি আমার কথা শুনবে না? জি ভাবি, বলেন, আমি শুনছি। আমি জানি তোমার সাথে আমার এমনভাবে বিয়ে হয়েছে যে তোমার জীবনটা আমি নষ্ট করে দিলাম। প্রথমে তার জন্য আমি তোমার কাছে মাপ চেয়ে নিতেছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, তোমার সব সময় খেয়াল রাখবো, সব কিছু করতে পারবো, কিন্তু তোমার ভাই আর ভালোবাসার জায়গাটা আমি তোমাকে দিতে পারবো না। আর একটা কথা হলো, তুমি আমাকে আম্মুর সামনে তুমি বলে ডাকবে, কারণ তোমার আর আমার বিয়ে হয়েছে। তুমি যে আমাকে ভাবি বলে ডাকো, এটা আম্মু শুনলে খুব কষ্ট হবে। ভাবি এসব বলে নিচে চলে গেল। ভাবির কথা শুনে মনে হচ্ছে আমার বুকের ভিতর কেউ তীর দিয়ে আঘাত করছে। এই আঘাত আমি আর সহ্য করতে পারছি না। আমি দবাস করে বিছানায় বসে পড়লাম। আমার বিয়ে করা বউ, আমার ভাবি আমাকে এসব বলতে পারলো কখনো কল্পনা করিনি। খুব কষ্ট হচ্ছে আমার। আমি আমার ভালোবাসার মানুষ বৃষ্টিকে কি জবাব দেব? আমার মতো ছেলেকে বৃষ্টি বেঈমান ছাড়া আর কিছুই বলবে না। আমি ভাবছি কোন মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো। আমি এবার নিজেকে সামলে নিয়ে নিচে গিয়ে দেখি ভাবি আম্মুর সাথে নাস্তা তৈরি করছে।
আমি নিচে যাওয়া মাত্রই আম্মু আমার দিকে তাকিয়ে আমাকে ডাক দিল। আমি আম্মুর কথা শুনে আম্মুর কাছে গিয়ে দাঁড়ালাম। এবার আম্মু আমাকে বলল, আরিয়ান বাবা, কি হয়েছে? তোর মুখটা এরকম কেন লাগছে? আমি যে ভালো নেই, তার মানে আম্মুকে কিছু আন্দাজ করতে পারছে? না না, আমাকে এসব কিছুতেই আম্মুকে জানানো যাবে না। আম্মু জানতে পারলে যে খুব কষ্ট পাবে। আমি এবার নিজেকে সামলে নিলাম। কি যে বলো না আম্মু, আমি তো অনেক খুশি আছি। দেখছো না কত হ্যাপি মোমেন্টে আছি। ঠিক তো বাবা? হ্যাঁ, একদম ঠিক। তুমি কোনো চিন্তা করো না। আম্মু, তাড়াতাড়ি খাবার দাও, আমি কলেজে যাব। তোর নতুন বিয়ে হলে তার মধ্যে কলেজে যাবি? বাড়িতে মেয়েটা একা থাকে, ওকে একটু সময় দিতে তো পারিস। আমি কিছু বলতে যাব, তখনই ভাবি এসে বলল, আম্মু, আরিয়ান যাক কলেজে, সমস্যা নেই। আর আমি শুনছি ওর নাকি আজ গুরুত্বপূর্ণ সাবজেক্ট আছে, তাই। ওকে, তোরা যা ভালো মনে করিস সেটাই কর। আমি আর কিছু বলছি না, চুপ করে আছি। আমার কথাটা ভাবি বলে দিল, ভালোই হলো। এরপর নাস্তা শেষ করে আমি উপরে গিয়ে কলেজের জন্য রেডি হচ্ছিলাম। তখনই ভাবি রুমে এসে বলল, আরিয়ান, জি ভাবি, বলেন। তোমার কি আজ সত্যি কলেজ আছে? আমার জানা মতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই, এমনি খোলা আছে। তুমি কারোর সাথে দেখা করতে যাচ্ছ? না মানে আসলে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। অনেক দিন হলো তো দেখা হয়নি, তাই। আচ্ছা, যেতে যখন হবে সাবধানে যেও, ফোন খোলা রাখিও। আমি ফোন করব, দূরে কোথাও যেও না। তাড়াতাড়ি বাসায় চলে এসো, কেমন? আমি ভাবির কথা শুনে হা হয়ে আছি। এর আগে ভাবি আমাকে এরকম করে টেক কেয়ার করে কখনো কথা বলেনি। আজ ওনার সাথে আমার বিয়ে হয়েছে বোধহয় বলছে। তাহলে কি ভাবি আমাকে ভালোবাসে? দূর দূর, আমি এসব কী ভাবছি? কোথায় ভাবি আর কোথায় আমি? আমি জানি ভাবি ভাইয়াকে ভালোবাসে। আমাকেও কখনো ভাবি নিজের ভালোবাসা হিসেবে গ্রহণ করতে পারবে না। আমার ভাবনা শেদ গুটিয়ে ভাবি বলল, আরিয়ান, কি ভাবছ? না কিছু না। আচ্ছা তাহলে আমি এখন যাই। শোনো, বলেন। বাসা থেকে বের হওয়ার সময় যাই বলতে নেই, বলো আসি। আচ্ছা আসি। আচ্ছা, সাবধানে যাও, টেক কেয়ার। আমি বাসা থেকে বেরোয় রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে ভাবি আমার জন্য এত কেন ভাবছে। আমাকে তো টেক কেয়ার থাকতে বলছে, কিন্তু উনি তো আমায় ভালোবাসে না। তাহলে উনি আমার জন্য এসব কেন করছে? ও, বুঝতে পারছি। আমার জীবনটা তো নষ্ট হয়ে গেছে, তাই মনে হয় উনি আমার উপর দয়া করছে। আমি চাই না কারো উপকার। আমাদের বাসা থেকে কলেজটা কাছে থাকায় কলেজের সামনে চলে আসলাম। এক পা করে যতই ঘুরছি ততই হার্টবিট আমার বাড়তেছে। কারণ আমি বৃষ্টিকে কি বলবো, আজ 2 দিন আমার সাথে ওর কথা হয় না। আমি বৃষ্টির জন্য ফোনও বন্ধ করে দিয়েছি। আমার খুব ভয় করছে, বৃষ্টি যদি শুনে আমার বিয়ে হয়ে গেছে, তা আবার আমার ভাবির সাথে, তাহলে কি অবস্থা হবে আল্লাহই জানে। ভয়ে ভয়ে কলেজের গেট দিয়ে ঢুকেই সামনে পেছনে ভালোভাবে দেখছিলাম বৃষ্টি আছে কি না। না বাবা, ভালো করে দেখলাম নেই। যাক, মনে হয় কলেজে আসেনি, বাঁচা গেল। শান্তিতে একটা নিঃশ্বাস ফেলে সামনের দিকে যখনই হাঁটতে যাব, তখনই এমা, আমি হাঁটতেছি কিন্তু সামনের দিকে যেতে পারছি না কেন। মুহূর্তে মনে হলো কেউ আমার শার্টের কলার ধরে টানছে। আমি এবার আগেভাবে বললাম, কোন শালারে? এই বলে পিছনে ফিরে যখনই তাকালাম, আমার শক্ত কপাল উঠে গেছে। আমার কাছে মনে হচ্ছে আমার সামনে এখন বড় কোনো বিপদ দাঁড়িয়ে আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আসলে আমার সামনে দাঁড়িয়ে আছে বৃষ্টি। আমার এখন মনের মধ্যে ঘূর্ণিঝড়, যত রকম দুর্যোগ আছে সব বয়ে যাচ্ছে। আমি আরও ভয় পেলাম বৃষ্টির চোখের দিকে তাকিয়ে, কারণ বৃষ্টির চোখগুলো একদম লাল, ফোলা, চোখের নিচে কালো দাগ, কীরকম যেন রোগা হয়ে গেছে। বৃষ্টিকে অবস্থায় দেখে আমার কলেজে ফেটে যাচ্ছে, কারণ পরীর মতো মেয়ে কিনা এই 2 দিন এরকম রোগা হয়ে গেছে। আমার কাছে খুবই খারাপ লাগছে বৃষ্টিকে দেখে। আমি চুপ করে আসে দেখি এবার বৃষ্টি বলল, না না, কিছুতেই বৃষ্টিকে আমার বিয়ের কথা শোনানো যাবে না। কারণ বৃষ্টি এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় এটা শোনার সাথে সাথেই ওর নিজে মানসিক চাপে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, এমনকি নিজেকে শেষও করে দিতে পারে। আমি কি করি এখন? আমি তো আম্মুর জন্য নিজের জীবন, নিজের ভালোবাসা সব কিছু কোরবানি করে দিলাম। বৃষ্টিকে কাঁদতে দেখে বললাম, বৃষ্টি তুমি এমনভাবে কেঁদো না। তার চোখের পানিগুলো মুছে দিলাম। তো কি করব, যেখানে আরিয়ান নেই সেখানে বৃষ্টি কিভাবে থাকবে? আমি এবার আরও মহাচিন্তায় পড়ে গেলাম। বৃষ্টি তো যেভাবে বলছে আমাকে না পেলে হয়তো নিজের জীবন শেষ করে দেবে। বৃষ্টির কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো? আরিয়ান, এই 2 দিন বিশ্বাস করো, 2 চোখের পাতা এক করতে পারি নাই। চোখ বুঝলে তুমি সামনে চলে এসো। কি করব আমি? আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে তোমাকে ছাড়া আমার 24 ঘন্টা মনে হয় জীবন থেকেও মৃত। আরিয়ান,
তুমি আমার শ্বাস নিঃশ্বাস, আমার প্রতিটা অঙ্গে জড়িয়ে আছো। তুমি বিহীন আমি শেষ। বৃষ্টি এক নিঃশ্বাসে সব কিছু বলার পর আমাকে জড়িয়ে ধরলো। বৃষ্টির মতো একটা মেয়েকে আমি কেমন করে কষ্ট দিই, আমার মাথায় কাজ করছে না। কি করব আমি? একদিকে আমার ভাবি, বর্তমানে আমার বউ, আরেকদিকে আমার ভালোবাসা বৃষ্টি। আল্লাহ, তুমি আমাকে পথ দেখিয়ে দাও, আমি কোন দিকে যাব? বৃষ্টি আমাকে এখনও জড়িয়ে ধরে আছে। আমি বিষয়টা বুঝতে পেরে ছেড়ে দিলাম, কারণ এখানে কলেজ, জড়িয়ে ধরে রাখলে সমস্যা। আমি বৃষ্টিকে ছেড়ে দেয়। বৃষ্টি বলল, বাবু, ছেড়ে দিলা কেন? তোমাকে অনেক দিন জড়িয়ে ধরি নাই। আমার সব থেকে নিরাপদ কি জানো? আমার সব থেকে নিরাপদ জায়গা হচ্ছে আমার আরিয়ানের বুক। আমি বৃষ্টির কথা যত শুনছি তত আমার বুক ফেটে যাচ্ছে কষ্টে। এরকম একটা মেয়েকে আমি সত্যিটা বললাম না যে আমার বিয়ে হয়ে গেছে। কি করে বলবো? এটা বলার পর তো বৃষ্টি আর হয়তো দুনিয়াতেই থাকবে না। বৃষ্টির কিছু হলে আমি এই মুখ নিয়ে আর বেশি থাকতে পারবো না। বৃষ্টিকে আজ বড্ড অসহায় লাগছে আমার। ভাবনা শেদ ঘটিয়ে পেছনে কে যেন আমার কাঁধে হাত দিল। আমি পেছন ফিরে দেখি আমার বন্ধু সাগর। আমি পেছন ফিরে তাকানো মাত্রই আমাকে জড়িয়ে ধরলো। আমি কিছু বুঝতেছি না। সাগর আমাকে জড়িয়ে ধরে অজরে কান্না করে দিল। আমি সাগরের কান্নার কারণটা বুঝতে পারলাম না। আমি এবার সাগরকে ছেড়ে দিয়ে বললাম, সাগর কি হয়েছে? কান্না করছিস কেন? বন্ধু, আমি কত খারাপ ছিলাম। সিগারেট খেতাম, আরও বিভিন্ন খারাপ আড্ডার মধ্যে থাকতাম। তোর কথা শুনতাম না, কিন্তু আজ আমাকে রুমি ফোন করে বলেছে ওর নাকি বিয়ে। বন্ধু, আমাকে বাঁচা। আমি রুমিকে খুব ভালোবাসি। আমি কথা দিচ্ছি, আমি একদম ভালো হয়ে যাব। তারপর আমি ও আমার রুমিকে চাই। এমনিতে নিজেই বিপদে মরে যাচ্ছে, এর মধ্যে আবার সাগর এসে আরেক ঝামেলা সৃষ্টি করলো। যাই হোক, বন্ধু যখন, হেল্প তো করতেই হবে। সাগর কান্না করছিল। আমি ওকে কান্না থামাতে বললাম, আরে পাগল, রুমি বিয়ে করছে কয় তারিখে? বিয়ে কবে এটা বলেছে নাকি? বন্ধু, এসব কিছু তো বলে লাভ নাই, কিন্তু ও যেভাবে বলছে আমার কাছে মিথ্যা মনে হয় নাই। আরে বোকা, রুমিও তোকে ভালোবাসে। আর এসব বিয়ে টিয়ে রুমি করছে না। রুমি তোকে বিয়ের কথা বলেছে কেন জানিস? না বন্ধু, আমি কিছু জানি না। রুমি তোকে সব খারাপ পথ থেকে ছাড়ার জন্যই বিয়ে নাটক করছে। আর সব ঠিক হয়ে যাবে। আমি কাল রুমির কাছে তোকে নিয়ে যাব, তুই কোনো চিন্তা করিস না, ওকে? এবার সাগরের মুখে হাসি ফুটলো। যাক, একটু ভালো লাগছে, অন্তত একজনের মুখে হাসি ফোটাতে পেরেছি। কিন্তু মুহূর্তেই আমার বৃষ্টি আর ভাবির কথা মনে পড়তেই আমার মনটা খারাপ হয়ে গেল। সাগর এতক্ষণ যে বৃষ্টি আমার সাথে ছিল সেটা খেয়ালই করেনি। হঠাৎ খেয়াল হলো। এরপর সাগর বৃষ্টিকে বলল, ভাবি, আপনি কেমন আছেন? আপনার বন্ধু আর ভালো থাকতে দিচ্ছে কই? কিরে আরিয়ান, এসব কি শুনছি? ভাবির খেয়াল রাখিস না কেন? আপনাদের মধ্যে কিছু একটা হয়েছে মনে হয়। দুইজনের মুখ শুকনা শুকনা লাগছে। আপনার বন্ধুকে জিজ্ঞেস করেন, তাহলে উত্তরটা পেয়ে যাবেন। আরিয়ান, আমার ক্লাস আছে, আমি এখন আসি। আর হ্যাঁ, ছুটির পর আমার জন্য দাঁড়াবে কিন্তু। আচ্ছা যাও। এরপর বৃষ্টি চলে যায়। আমি সাগরকে ক্যান্টিনে নিয়ে গেলাম। আমি সাগরকে হঠাৎ এরকম করে টানতে টানতে নিয়ে যাওয়ায় সাগর বেশ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আরিয়ান, আমার মনে হচ্ছে তুই ঠিক নেই। কি হয়েছে বলতো? বন্ধু, আমি তো শেষ। সাগর বন্ধু, আমার বিয়ে হয়ে গেছে। আমার কথা শুনে সাগর বসা থেকে দাঁড়িয়ে গেল। এরপর বলল, কি বলছিস এসব? তুই বিয়ে হয়ে গিয়েছে মানে? কার সাথে বিয়ে হয়েছে তোর? নিশ্চয়ই বৃষ্টি ভাবির সাথে, তাই না? না, বৃষ্টির সাথে বিয়ে হয়নি। মানে বৃষ্টির সাথে বিয়ে না হলে কার সাথে হয়েছে? বন্ধু, তুই আমার সাথে মজা করছিস না? না, আমি কোনো মজা করছি না। আর আমার বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়েছে আমার ভাবির সাথে। হোয়াট? কি করে হলো এসব? এরপর আমি তাকে সব কিছু খুলে বললাম। সব কিছু খুলে বলার পর আমি যেন কনফিডেন্স হারিয়ে ফেললাম। সাগর আমার কথাটা বুঝতে পারছে। এরপর আমার মাথায় হাত দিয়ে বলল, বন্ধু, যা হওয়ার হয়ে গেছে, কোনো টেনশন করিস না। একটা ব্যবস্থা তো হবেই। তুই আমাকে সান্ত্বনা দিতেছিস। কোনো ব্যবস্থা হবে কিনা জানি না, কিন্তু আমার জীবন শেষ। না পারছি ভাবির কাছে কিছু বলতে, না পারছি বৃষ্টিকে সব কিছু খুলে বলতে। আমি কোন দিকে যাব? আমি টেবিলের উপর মাথা দিয়ে বসে আছি দেখে সাগর আমার মাথায় হাত দিয়ে বলল, বন্ধু, এখন ওঠ। এভাবে বসে থাকলে তো সব সমস্যার সমাধান হবে। আমাদের কিছু একটা করতে হবে তো, নাকি? তুই বল আমি কি করব? বৃষ্টিকেও ছাড়তে পারবো না। আর ভাবে কি এসব বলে ভাবে মানসিক চাপে পড়বে, অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, এখন কাউকে এসব জানানোর দরকার নেই। গোপন রাখ, এটা পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে, তখন কিছু একটা করতে হবে। ঠিক বলেছিস বন্ধু, তোর আমার পাশে থাকলে সব কিছু মানিয়ে নিতে পারবো। আমি তোর পাশে অল টাইম আছি। এখন চল, বৃষ্টি হয়তো ক্লাস শেষ করে তোর জন্য দাঁড়িয়ে আছে। চল। এরপর আমরা বৃষ্টির ক্লাসের সামনে গিয়ে দেখি বৃষ্টি দাঁড়িয়ে আছে। হয়তো আমার জন্য ওয়েট করছিল।
বৃষ্টির মুখের দিকে তাকালে আমি সব কিছু ভুলে যাই। কি সুন্দর মুখখানা, কি মায়াবী। এরকম মেয়েকে আমি কিভাবে কষ্ট দেব? আমি কেন? কেউই কষ্ট দিতে চাইবে না। হঠাৎ আমার ভাবনা ছেদ করিয়ে বৃষ্টি আমার হাত ধরে বলল, ওই আরিয়ান, এমন করে কি দেখছো তুমি? তোমাকে দেখছি। থুর, তুমিও না। সাগর ভাই আছে দেখছো না? সাগর বিষয়টা বুঝতে পেরে আমাকে বলল, বন্ধু আমি আজ তাহলে আসি, কাল আসলে আমরা মারিয়ার কাছে যাব। আচ্ছা বন্ধু যা, আল্লাহ হাফিজ। সাগর চলে যাওয়ার পর বৃষ্টিকে দেখলাম নিচের দিকে ফিরে আছে, হয়তো লজ্জা পেয়েছে। আমি এবার বৃষ্টির মুখে হাত দিয়ে বললাম, দেখি আমার পাগলির মুখখানা, লজ্জায় তো একেবারে শেষ। লজ্জা পাবো না? তুমি সাগর ভাইয়ের সামনে বলছো আমাকে দেখছো? আমার তো এমনিতেই লজ্জা বেশি, তার উপর তুমি এটা বললা। যাক, ভালোই হলো, লজ্জা থাকা ভালো। আরিয়ান চলো আমার সাথে। এখন কোথায় যাবো? আম্মু তোমাকে দেখতে চাইছে, বারবার বলছে তোমাকে নিয়ে যেতে। আচ্ছা বৃষ্টি, আজকে না গেলে হয় না? আচ্ছা সমস্যা নেই, কিন্তু কাল তোমাকে যেতেই হবে। কাল কোনো বাহানা আমি শুনছি না। হ্যাঁ পাগলি, কাল যাব। আচ্ছা বাসায় চলো তাহলে। আচ্ছা চলো, বাসায় দিয়ে আসি তোমাকে। এরপর আমরা কলেজের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি রিক্সার জন্য। কিছু সময়ের মধ্যেই একটা রিক্সাও পেয়ে গেলাম। এরপর রিক্সাতে উঠে বসলাম। বৃষ্টি আমার কাঁধে মাথা দিয়ে আসছে। কি নিয়তি, একদিকে ভাসায় বউ, আরেকদিকে নিজের ভালোবাসা বৃষ্টি। আমি বৃষ্টির বাসার সামনে এসেই বৃষ্টি রিক্সা থেকে নেমে বলল যে, আরিয়ান বাসার সামনে যখন চলে এসেছো ভেতরে চলো না। আরে না পাগলি, তোমাকে বললাম তো কাল শিওর যাব। আচ্ছা সাবধানে যাবা, আর ফোন যেন খোলা পাই আমি, না হলে তোমার কি অবস্থা করি কাল দেখবে। আচ্ছা খোলা রাখবো, এখন আসি, টেক কেয়ার। এরপর বৃষ্টিকে ওদের বাসার সামনে পৌঁছে দিয়ে আমি বাসার দিকে রওনা দিলাম। কিছু পথ যাওয়ার পর আমার ফোনটা বেজে উঠল। রিসিভ করার পর বললাম, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে মেইলি কণ্ঠ বেশি আসছে। আমি রিয়া। এবার বুঝতে পারলাম আমার ভাবি, আমার বউ। তাকে বললাম, বলেন। কোথায় তুমি? রিকশায় আছি, বাসায় যাচ্ছি। এত দেরি হলো কেন? তুমি কি করছিলে আরিয়ান? কিছু না, বন্ধুদের সাথে ছিলাম। আচ্ছা তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য খাবার নিয়ে বসে আছি। এমা কেন বসে আছেন কেন? আপনি খেয়ে নিন, আমি খাবো না। চুপ, তাড়াতাড়ি বাসায় এসো। এ বলে ফোন কেটে দিল। আমি বুঝতে পারলাম যে রেগে গেছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না আমার উপর এত খেয়াল কেন করছে, আমার জন্য না খেয়ে বসে আছে কেন। এরকম তো কখনো আমি তাকে করতে দেখিনি। কি চাইছে আমার কাছ থেকে? এসে ভাবতে ভাবতে বাসার সামনে পৌঁছে গেলাম। রিক্সা থেকে নেমেই রিক্সাওয়ালাকে টাকা দিয়ে দরজার সামনে বেল বাজানোর পর ভাবি এসে দরজা খুলে দিল। এরপর আমি যখনই উপরে উঠতে যাব তখনই আমাকে পেছন থেকে ডাক দিল। আমি তার কথা ওখানে দাঁড়িয়ে গেলাম। এরপর বললাম, কি হয়েছে, এভাবে পিছন থেকে ডাকছেন কেন? আমি তোমার জন্য খাবার নিয়ে কবে থেকে বসে আছি, আর তুমি উপরে কেন যাইতেছো? শোনেন, আমি খাবো না, খাবার কোনো আমার ইচ্ছে নেই, আপনি খেয়ে নিন। ও তাই, তার মানে তুমি খাবে না? ওয়েট, আমি আম্মুকে ডাকছি। আরে শোনেন, আম্মুকে ডাকতে হবে না, আমি খাচ্ছি। এই বলে খাবার টেবিলে বসে পড়লাম। ক্ষুধা পেয়েছে অনেক, তবে তার সাথে আমার খাবার কোনো ইচ্ছে নেই। কিন্তু উনি আম্মুর কথা বলে আমাকে বসিয়ে দিল, কারণ আমি আম্মুকে বেশি ভয় পাই তাই। কিন্তু উনি কেন এমন করছে? আগে তো এরকম কখনো করেনি আমার সাথে। আমি খাচ্ছি, উনি আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসছিল। আমি এবার বিষয়টা বুঝতে পেরে বললাম, কি ব্যাপার, আপনি খাচ্ছেন কেন? আমি পরে খাবো, তুমি খাও। আমি আর কথা না বাড়িয়ে পুরো খাবারটা শেষ করেই উপরের রুমে চলে গেলাম। আমি এবার একটু রেস্ট নেওয়ার জন্য ভাবছি বিছানায় শুয়ে পড়বো, কিন্তু না, ওই বিছানায় শোয়া আমার কোনো অধিকারই নেই, তাই সোফায় শুয়ে পড়লাম। আমি চলে আসার কিছু সময় পর রিয়া রুমে ঢুকে দেখে আমি সোফায় শুয়ে ফোন টিপছি। রিয়া এটা দেখার পরই হনন করতে করতে আমার কাছে আসে। আরিয়ান, কি ব্যাপার, আপনি এত রেগে আছেন কেন? তোমাকে সোফায় শুতে কে বলছে? না মানে, বিছানায় তো শোয়ার আমার কোনো অধিকার নেই, তাই আর কি। কে বলেছে অধিকার নেই? বিছানা যেমন আমার অধিকার, তোমারও অধিকার আছে, তবে মাঝখানে একটা বালিশ দিলেই তো হবে। শোনো, আজ থেকে বিছানায় শুবে, তবে মাঝখানে একটা বালিশ দিলেই হবে, আর তো কোনো সমস্যা নেই। আমি রিয়ার কাণ্ড থেকে হা হয়ে তাকিয়েছি। রিয়া সোফা থেকে বালিশটা বিছানায় নিয়ে গেল। আমি আর কি করব, নিরুপায় হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। এবার দেখলাম রিয়াও শুতে আসছে। আমি এবার লাফ দিয়ে বসে পড়লাম। কি ব্যাপার, আপনি কোথায় আসছেন? কেন, শুতে আসছি। এই বলে কোলবালিশটা মাঝখানে দিয়ে শুয়ে পড়ল। আমি আবার অন্যদিকে মুখ করে শুয়ে আছি, উনি আরেক দিকে মুখ করে শুয়ে আছে।
দুজন নীরবই ছিলাম, কেউ কোনো কিছু বলিনি। এর কিছু সময়ের মধ্যে আমার ঘুম চলে আসে। এরপর যখন আমার ঘুম ভাঙলো, আমি চোখ ডলতে ডলতে তাকিয়ে দেখি কেউ আমাকে জড়িয়ে ধরে আছে। এটা দেখে তো আমার চোখ কপাল উঠে গেছে। ভাবি আমাকে, রিয়া আমাকে জড়িয়ে ধরে আছে দেখে তো আমি রীতিমতো ঘেমে গেলাম। আমার পুরো শরীর যেন আগুনের মতো হয়ে গেছে। রিয়া ঘুমের ঘুরে এখন আমাকে জড়িয়ে ধরে আছে। না পারছি ওর বিছানা থেকে উঠতে, না পারছি ওকে নিজের থেকে সারিয়ে নিতে। এবার আমি আমার চোখ বন্ধ করে আছি, মানে ঘুমের ভান ধরে আছি। রিয়া এবার ঘুম থেকে উঠে দেখে যে সে আমার সাথে শরীরে লেপ্টে আছে। রিয়া এটা দেখার পর ঠাস করে আমার গালে একটা চড় মেরে দিল। আমি চড়ের আঘাতে বিছানায় বসে পড়লাম। আমি আমার গালে হাত দিয়ে রিয়ার দিকে তাকিয়ে আছি। তোমার এত সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরার? সামান্য বিছানায় শুতে দিছি বলে তুমি এরকম সুযোগ নেবে আমার? ছি ছি আরিয়ান, আমি তোমার থেকে এটা আশা করি নাই। বিশ্বাস করেন ভাবি, আমি এসব কিছু নিজের ইচ্ছে করিনি। আমি তো চুপ, আমি আর কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি তুমি আমার সামনে থেকে চলে যাও। ভাবি, আমার কথাটা একবার তো শোনেন। ভাবির রাগারাগিতে কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে চলে আসলাম। আমার তো কোনো দোষ নেই, সব দোষ তো ওনার। উনি তো আমাকে ঘুমের করে জড়িয়ে ধরলো, আর এখন উনি বলছে আমি নাকি ওনার সুযোগ নিয়েছি। হায় রে দুনিয়া, অপরাধ না করে আজ আমি অপরাধী। আমি কোনো অপরাধ না করে থাকলে আল্লাহ তো দেখেছে, কিন্তু ভাবি আমাকে ভুল বুঝলে এভাবে। আমি সাথে মন খারাপ করে বসে আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবির মুখ থেকে এসব শুনতে হবে কখনো আশা করিনি। যাই হোক, হয়তো এটা আমার ভাগ্যে লেখা ছিল। নিজেকে আর দোষ দিয়ে লাভ কি, এটা তো আমার নিয়তি। হাতে করে ফোনটা নিয়ে আসলাম। সকালে পরিবেশটা দেখছি, খুব সুন্দর পরিবেশ। চারদিকে ঠান্ডা বাতাস, আর আমার চুলগুলো বাতাসে সব এলোমেলোভাবে উঠছে। এখানে এসে পরিবেশটা খুব ভালো লাগলো, কিন্তু ভাবির কথাগুলো মনে পড়ে আমার মনটা খারাপ হয়ে গেল। ফোনটা পকেটে তাকায়, ফোন বের করে দেখি বৃষ্টি ফোন করেছে। ফোন সাইলেন্ট করা ছিল, তাই বুঝতে পারিনি। প্রথমবার এসে ভাবতে ভাবতে কেটে গেল। পরে আবারও কল আসলো, এবার রিসিভ করলাম। আরিয়ান, তুমি ফোন কেন ধরছো না? আমি কতবার তোমাকে ফোন দিতেছিলাম। আসলে বৃষ্টি হয়েছে কি, আমার ফোনটা পকেটে ছিল তো সাইলেন্ট করা, তাই বুঝতে পারিনি। এখন ফোন হাতে নিয়ে দেখি তুমি ফোন করেছো। বুঝলাম। স্যার, আপনি এখন কি করেন? ঘুম কেমন হয়েছে? হয়েছে ভালোই। বৃষ্টি এত কথা থাকতে হঠাৎ আজ ঘুমের কথা কেন বলছে? তাহলে কি বৃষ্টি কিছু আন্দাজ করতে পারছে? না না, এসব আমি কি ভাবছি, বৃষ্টি কিভাবে জানবে? আরিয়ান, তোমার গলাটা এরকম কেন লাগছে? কি হয়েছে আরিয়ান? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে, কোনো টেনশন নেই। আচ্ছা বাবু, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও কলেজের জন্য। আমি তোমার জন্য যথারীতি সময় অপেক্ষা করব। আর হ্যাঁ, আজকে একটা পাঞ্জাবি পরে আসবে, কেমন? হ্যাঁ, শিওর আসবো। বাবু, এখন রাখি তাহলে। লাভ ইউ। বৃষ্টি ফোন কেটে দেওয়ার পর আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7:50। রুমে গিয়ে ভালো করে দেখলাম, রুমে ভাবি নেই। ওয়াশরুমে দেখলাম নেই, মনে হয় নিচে গেছে। ঠিক আছে, উনি আমাকে এত অবিশ্বাস করে, আমি ওনার সামনে আর তেমন আসবই না, এতে উনি খুশি হবে। আমি এই সুযোগে ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হয়ে একটা নীল কালারের পাঞ্জাবি পরে নিলাম। এরপর আমি যে পারফিউম ইউজ করি ওটা একটু গায়ে মুখে দিলাম। তারপর হাতে ঘড়ি দিয়ে ফোনটা হাতে নিয়ে যখনই বের হব তখনই ভাবি রুমে আসলো। হঠাৎ রুমে ঢুকতে দেখে আমি চমকে উঠলাম। কি ব্যাপার, তুমি এভাবে পাঞ্জাবি পরে জামাইয়ের মতো সেজে কোথায় যাইতেছ? আমি চুপ করেই আছি। আরিয়ান, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। এই সময় কোথায় যায় আপনি জানেন না? কলেজে যাচ্ছ, এত সাজুগুজু করার মানে কি? অন্য কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছ নাকি? আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে এটা সত্য। আরিয়ান, তুমি আমার সাথে এরকম করে কথা কেন বলছো? ভাবি, আপনি আমার বিষয়ে অনেক ভাবেন, দয়া করে আপনাকে আর ভাবতে হবে না। আমি তো খারাপ ছেলে, আপনি খারাপ ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছেন, আপনার মান সম্মানে লাগতে পারে। আমি যেদিন আপনার কাছে ভালো ছেলে হতে পারবো সেদিন না হয় আমি আপনার সাথে বসে আপনার সাথে কথা বলবো, আপনার কথা শুনবো। এই বলে আমি রুম থেকে চলে আসলাম। আমার এরকম ব্যবহার দেখে ভাবি অবাক হয়ে ভাবছে, যে ছেলে আমার উপর কোনো কথা বলতো না সেই ছেলে আজ আমাকে এসব বলে গেছে। কিন্তু আমার এত কষ্ট কেন হচ্ছে আরিয়ানের জন্য? ভাবি না চাইতেও ওনার চোখ থেকে দুফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল। ভাবি আমাকে ভাইয়ার বিয়ের আগে থেকেই চিনত। ভাইয়ার ভাবির যখন বিয়ে ঠিক হয় তারপর থেকে ভাইয়ার ভাবির মাঝে কথা হতো, দেখাও হতো। এমনকি আমার সাথেও কয়েকবার দেখা হয়েছে, আমার সাথেও রেগুলার কথা হয়েছে। বিয়ের আগেই তারা দুজনকে অনেক ভালোবেসে ফেলে। আর তারপর তো বিয়ে হলো, আর বিয়ের পর তো ঘটে গেল এইসব ঘটনা। তো চলুন আবারও গল্পে ফিরি। আমার কথাগুলো ভাবতে ভাবতে তার চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল।
ভাবে কিছুতেই বুঝতে পারছে না যে আমার জন্য এত কষ্ট কেন তার হচ্ছে। সে কি আমাকে বুঝতে পারেনি, নাকি আমাকে কষ্ট দিচ্ছে? আমার জন্য তার কেন এত কষ্ট হচ্ছে তার উত্তরটা তার কাছে নেই। এবার উনি বিছানায় গিয়ে মুখ গুজে কান্না করছে। এইদিকে আমি বাসা থেকে না খেয়ে বের হয়ে গেলাম। ভাবে আমাকে এতটা অবিশ্বাস করে। আমাকে যখন এতটা অবিশ্বাসী করে, তাহলে উনি বিয়েতে কেন রাজি হয়েছে? না করেও দিতে পারতো, আম্মু হয়তো একটু কষ্ট পেত। কিন্তু আমার জীবনটা এভাবে নষ্ট করে দেওয়ার কোনো মানেই হয় না। আম্মু না হয় আবেগের বসে সব করে ফেলছে, কিন্তু ওনার কাছে তো কমন সেন্স ছিল। তাহলে কি উনি আমাকে ইচ্ছে করে বিয়ে করেছে কষ্ট দেওয়ার জন্য? মাথায় শুধু এসবই ঘুরপাক খাচ্ছিল। মনটা ভীষণ খারাপ। এসব ভাবনা নিয়ে কলেজের গেটের সামনে এসে দেখি বৃষ্টি তার বান্ধবীদের নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি বৃষ্টিকে ভালো করে দেখি। ও মা, বৃষ্টি আজ একটা নীল শাড়ি পরেছে, যাকে বলে পুরো একটা রাজকন্যা। আমি বৃষ্টির দিক থেকে চোখ সরাতে পারছি না, কিন্তু আবার সকালে ভাবির কথাগুলো মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আমাকে এভাবে মন খারাপ করে থাকতে দেখে বৃষ্টি তার বান্ধবীদের রেখে আমার কাছে আসলো। এসে বলল, আরিয়ান, তুমি আসা অবধি আমি খেয়াল করছি তোমার মন খারাপ। কি হয়েছে বলো আমাকে। বৃষ্টি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। আরিয়ান, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। না, কি লুকাবো তোমার থেকে? আমি সকাল থেকে খেয়াল করছি তোমার মনটা খারাপ। সত্যি করে বলো তো কি হয়েছে। না, কিছুতেই ভাবির কথা বৃষ্টিকে বলা যাবে না। বৃষ্টি যদি শুনে, এসব শুনে মনে হয় কেয়ামত হয়ে যাবে। পরিস্থিতি শান্ত হোক, তারপর যা হবার হবে। আরিয়ান, কি ভাবছো তুমি? ভাবছি আমার পাগলিটাকে আজকে পুরো পরীর মতো লাগছে। আমি তো চোখ সরাতেই পারছি না। দ্বিতীয়বার আবারও ক্রাশ নামক জিনিসটা খেলাম। ধুর, কি যে বলো না, আমার তো খুব লজ্জা করছে। তাই লজ্জা থাকা ভালো। আচ্ছা, তোমার ফ্রেন্ডদের ডাক দাও না। এরপর বৃষ্টি তার বান্ধবীদের ডাকে, আর আমাদের কাছে এসে সবাই বলল, হাই দুলা ভাই, কেমন আছেন? আপনাদের দুজনকে বেশ ভালো মানিয়েছে। যে কেউ মানুষ দেখলে সবার নজর লাগবে। ওই, তোরা একটু পাম কম দিবি, না হলে মার খাবি। ভাইয়া দেখেছেন, আমরা কিছু এখন বলতে পারি না। ইস রে, আমাদের কপালে যদি ভাইয়ার মতো একটা ভিএফ থাকতো, তাহলে তো আমাদের আজ এত কষ্ট পেতে হতো না। সানজিদা, তুই কিন্তু বেশি বেশি করছিস। আরিয়ানের দিকে চোখ দিবি না। কেউ আরিয়ানের দিকে চোখ দিলে আমি তাকে কুচি কুচি করে মেরে ফেলবো। বৃষ্টির কথা শুনে সবাই একসাথে এসে উঠল। আমিও হাসলাম। বৃষ্টি গাছ কত খুশি লাগছে। আমি বৃষ্টির খুশির দিনটা মাটি করতে চাই না। আমি ওর পাশে থেকে ওকে আর আনন্দ দিতে চাই, যাতে বৃষ্টি এটা বলতে না পারে আমি ওকে ভালোবাসি না। আমি জানি বৃষ্টি এরকম কখনো বলবে না, তবু আমি আমার দায়িত্ব পালন করতেই হবে আমার। হঠাৎ ওর বান্ধবীরা বলে উঠল, ওই বৃষ্টি, দোলা ভাইকে আজ কি পাইছি ভাইয়া? জানেন, বৃষ্টিকে সেই কবে থেকে ট্রিট দেওয়ার জন্য বলছি, কিন্তু ও কিছুতেই রাজি হয় না। আজ বৃষ্টি আমাদের কিন্তু তুই খাওয়াতে হবে। দোলা ভাইও সাথে আছে। ওই পেতনি, যা তো, কাউকে খাওয়াবো না। আমার বরের পকেট খালি করার ধান্দা। এবার আমি ওদের কথা শুনে বললাম, আচ্ছা তোমরা চুপ করো, আমি আজ তোমাদের খাওয়াবো। ওকে, হ্যাপি? আমার কথা শুনে বৃষ্টি অনেক রিয়াক্ট করলো আমার উপর, কিন্তু শেষ আমার কথায় বৃষ্টি হার মানলো। এরপর আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। আমি আর বৃষ্টি একটা টেবিলে আছি, আর ওর বান্ধবীর অন্য টেবিলে বসে খাচ্ছে। বৃষ্টি ওদের খাওয়া দেখিয়ে রাগে তো শেষ। আমি বৃষ্টির কাণ্ড দেখে মুসকে মুসকে হাসছি। আমরা তেমন কিছু খাইনি, যা খেয়েছে বৃষ্টির বান্ধবীরা। খাওয়া দাওয়া করেই আমি বিল পেমেন্ট করে বৃষ্টির বান্ধবীদের বিদায় দিয়ে আমরা একটা রিক্সাতে উঠলাম। রিক্সা করে যাচ্ছি বৃষ্টিদের বাসায়। বৃষ্টির দিকে তাকিয়ে দেখি বৃষ্টি আমার এক হাত জড়িয়ে ধরে ওর মাথা আমার কাঁধে নিয়ে আসছে। আমার কাছে বিষয়টা ভালোই লাগছিল। কিছু সময় পর বৃষ্টিদের বাসার সামনে চলে আসলাম। এরপর রিক্সাওয়ালাকে আমি টাকা দিয়ে নেমে বৃষ্টিদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি। বৃষ্টি বেল চাপ দেওয়ার পরে আন্টি এসে দরজা খুলে দেয়। আমি আন্টিকে সালাম দিলাম, ভেতরে ঢুকলাম। এরপর আন্টি আমাকে বসতে বলল। বৃষ্টি ওর রুমে গিয়ে আবার আন্টির সাথে কিচেন রুমে ঢুকলো। আমি বসে বসে ফোন টিপছিলাম। হঠাৎ আন্টি আর বৃষ্টিকে দেখলাম নাস্তা নিয়ে আসছে। আমি তো নাস্তা দেখে আমার খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে, কারণ এত নাস্তা দিয়েছে। আমি তো একটা বাচ্চা মানুষ, আমাকে কি মেরে ফেলার প্ল্যান করছে নাকি? এরপর আন্টি আমার দিকে তাকিয়ে বলল, কি হলো বাবা, তুমি খাচ্ছ না যে? আমি জানি তুমি লজ্জা পাচ্ছ, এখানে লজ্জার কিছু নেই। তুমি তো আমাদের বাসায় আরও এসেছো, তাই না? আসলে আন্টি সেটা না, আপনারা এত নাস্তা সামনে এনেছেন, এমনিতে আমার খাওয়ার ইচ্ছেটা চলেই গেছে। বাবা, তুমি কি যে বলো না, এটা তো সামান্য কিছুই না। আচ্ছা আন্টি, আমি বৃষ্টি আপনি একসাথে খেলে ভালো হয় না?
এত খাবার কে খাবে? খাওয়া যায়, তবে তুমি আগে শুরু করো। এবার আন্টি আর বৃষ্টির সাথে কোনো রকম খেলাম। এবার আন্টি বলল, বাবা আরিয়ান, বৃষ্টি কি তোমাকে বাসায় কেন নিয়ে আসছে সেটা কি তুমি জানো? না তো আন্টি, আমি তো এই বিষয়ে কিচ্ছু জানি না। আচ্ছা, জানো না যখন, আমি এখন বলছি। বৃষ্টি তোমাকে এখন বাসায় নিয়ে আসছে তোমার আর বৃষ্টির বিয়ের কথা বলতে। আমি তো আন্টির কথা শুনে যেন আকাশ থেকে বললাম। আন্টি এরকম কথা বলবে আমি কখনো আশা করিনি। এবার আমি কি করি? আন্টি হয়তো অনেক আশা নিয়ে আছে যে তার মেয়েকে আমার কাছে বিয়ে দেবে, কিন্তু আমার যে বিয়ে হয়ে গেছে, এটা আমি কি করে বলি? আন্টি আসলে বাবা, আমি জানি আমার মেয়ে তোমাকে খুব ভালোবাসে। তোমাকে আমি যতদূর চিনি তুমি খুব একটা ভালো ছেলে। আর বৃষ্টির জন্য এর থেকে ভালো ছেলে আমি আর হয়তো পাবো না। আর বিশেষ কথা হলো তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তাই আমি তোমাদের ভালোবাসাকে মিলিয়ে দিতে চাই আরিয়ান। আন্টি এক নিঃশ্বাসে সবগুলো বলে ফেললো। আমার মনে হলো আমার মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি মারলো, কারণ আন্টির কথাগুলো পুরো আঘাত লাগার মতো। আমি বৃষ্টির দিকে তাকিয়ে দেখি বৃষ্টি নিচের দিকে তাকিয়ে আছে। বৃষ্টির মুখে আমি লজ্জার ছাপ দেখতে পাচ্ছি, কিন্তু আমাকে তো কিছু একটা বলে ম্যানেজ করতে হবে, না হলে বিরাট সমস্যা হয়ে যাবে। আর ভাবি যদি শুনতে পায় যে আমার আবার বিয়ে হবে, তখন সে আরেক কিয়ামত বাঁধিয়ে বসবে। আমি বৃষ্টির সাথে আলাদা করে একটু কথা বলতে চাই। বাবা আরিয়ান, তুমি কি ভাবছো কোনো সমস্যা আছে? না আন্টি, কোনো সমস্যা নেই। আসলে আমি বৃষ্টির সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা, বৃষ্টি মা, আরিয়ানকে তোর রুমে নিয়ে যা। এরপর আমি সোফাতে কোটে বৃষ্টির পেছন পেছন তার রুমে গেলাম। বৃষ্টির রুমে যাওয়া মাত্রই দরজা বন্ধ করে দিল। এটা দেখে একটু ভয় পেলাম। এরপর আবারও নিজেকে সামলে নিয়ে বললাম, বৃষ্টি, তুমি যে আমাকে এখানে বিয়ের কথা বলতে নিয়ে আসছো, সেটা তুমি আমাকে আগে বলোনি কেন? বৃষ্টি কাঁদো কাঁদো মুখ করে বলল, দেখো আরিয়ান, আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। সত্যি বলতে আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারছি না। নিজেকে পুরো 24 ঘন্টায় মনে হয় জেলখানার মধ্যে বন্দি আছি। আমি জানি তোমাকে ছাড়া আমার মরণ ছাড়া উপায় থাকবে না। আমি পারছি না বিধায় আম্মুকে সব খুলে বলেছি। আম্মু বলেছে তোমাকে বাসায় নিয়ে আসতে, তাই এখন বাসায় নিয়ে আসলাম আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। কিন্তু আরিয়ান, তুমি হঠাৎ এরকম করে কেন বলছো? আমরা তো বিয়ে করব, তাই না? তাহলে তুমি আমাকে হঠাৎ রুমে এসে আলাদাভাবে কথা বলতে চাইছো, ব্যাপারটা তো বুঝলাম না কিছু। আমি এবার বৃষ্টির আরও কাছে এগিয়ে গিয়ে ওর মুখে হাত দিয়ে বললাম, আমি জানি আমার পাগলিটা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু সমস্যা হলো এত তাড়াতাড়ি বিয়ে করলে আম্মু আমাকে বাসা থেকে বের করে দেবে। তোমাকে তো বিয়ে করবই, কিন্তু আমার কিছুটা সময় লাগবে। ওকে, তোমাকে সময় দিলাম, যত সময় চাও তুমি নিতে পারো, কিন্তু একটা কথা শুনে রাখো, আরিয়ান যদি আমার না হয়, বৃষ্টি এই দুনিয়া থেকে আউট হয়ে যাবে। চুপ, এসব কি বলো তুমি? পাগলি, আমি তোমাকে বিয়ে করব। আর তুমি চিন্তা করো না, আমাদের সামনে পরীক্ষা না, ওটার রেজাল্ট বের হলেই তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব আম্মুর সাথে দেখা করাতে। কি সত্যি? কলিজার বর আমার। বৃষ্টি আমার মুখে চুমু দিয়ে বসলো। বৃষ্টির দিকে তাকিয়ে দেখি বৃষ্টি লজ্জা পেয়েছে, নিজের দিকে তাকিয়ে আছে। এবার দরজার ওপাশ থেকে আন্টির শব্দ শুনে তাড়াতাড়ি বৃষ্টি দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পর আন্টি ভেতরে এসে আমাকে বলল, আরিয়ান বাবা, তুমি ভুলে তোমার ফোনটা টেবিলে রেখে আসছো। এই দেখো, তোমার ফোনে কে যেন ফোন করছে। আমি এবার আন্টির থেকে ফোনটা হাতে নিয়ে দেখি, হায় আল্লাহ, এটা তো ভাবি, রিয়া। ভাগ্যিস কোনো নাম দিয়ে সেভ করা ছিল না, না হলে তো এখন বিপদের মুখে পড়তাম। আমি এবার বৃষ্টিদের সামনের রুমে গিয়ে আন্টিকে আর বৃষ্টিকে বিষয়টা বুঝিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। ওদের বাসা থেকে বেরোনো হতেই ভাবি আবারও কল দিল। আমি এবার রিসিভ করলাম। আরিয়ান, কোথায় তুমি? আমি কতবার ফোন দিতেছি, তুমি ফোন কেন ধরছো না? ভাবিকে সত্যটা কিছুতেই বলা যাবে না। এবার বললাম, এমনি একটা কাজে ছিলাম, ফোন সাইলেন্ট করেছিল, তাই খেয়াল করিনি। তুমি এখন কোথায়? আমি বাসায় আসতেছি। ওকে, সাবধানে এসো তাহলে। আমি ফোনটা কেটে দিলাম। এরপর একটা রিক্সাতে উঠলাম। ভাবির এসব নাটক দেখলে আমার মাথা গরম হয়ে যায়। আমি জানি উনি শুধু আমার উপর করুণা করছে, এছাড়া কিছুই না। আমি চাই না ওনার করুণা। কেন উনি বারবার এত আমার কেয়ার করতে আসেন? হাজারো প্রশ্ন মাথায় নিয়ে বাসায় গেলাম। এরপর উপরে রুমে গিয়ে দেখি ভাবি বিছানায় বসে কি যেন ভাবছে। আমি রুমে যাওয়া মাত্র ভাবি টের পেল যে আমি আসছি। এবার উনি উঠে আমার কাছে এসেই, কত মিস করছিলাম তোমাকে, সারাদিন কই ছিলা? মিস করছিলেন? কেন মিস করছিলেন?
তুমি কি কিছু বোঝো না আরিয়ান? আমার কোনো কিছু বোঝার দরকার নেই, দেখি সরেন আপনি। এই বলে আমি যখনই রুম থেকে বেরোতে যাব, পেছন থেকে ভাবি আমার এক হাত টেনে ধরলো। আমি এবার চমকে উঠলাম। এই প্রথম ভাবি আমার হাত ধরেছে। আমার কাছে অন্যরকম অনুভূতি হচ্ছে। উনি এবার আমাকে এমন একটা টান দেয় যে আমি নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে সোজা উনি সহ বিছানায় পড়ে গেলাম। আমি ওনার উপরে, উনি আমার নিচে। ওনার মুখটা আমার মুখের এতটাই কাছে যে ওনার নিঃশ্বাসটুকু ঘন হয়ে গেছে, এটা আমি বুঝতে পারছি। আমি এবার নিজেকে ওনার কাছ থেকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু উনি তো আমাকে ছাড়ছেন না। এবার উনি বললেন, কি আমার সাথে থাকতে মন চাই না তোমার? সারাদিন তোমাকে ছাড়া ঘরে একা থাকি, সেটা তুমি বুঝতে পারো না? ভাবি এসব কি বলছেন আপনি? চুপ, আমি তোমার বিয়ে করা বউ। সো আজ থেকে শুধুই তুমি। আমি ভাবির কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। ওনার কি হয়েছে? উনি ঠিক আছে তো? এসব উনি কি বলছে? কালকে উনি আমাকে জড়িয়ে ধরেছিল, আবার বলল আমি নাকি ওনার সুযোগ নিয়েছি। এখন উনি আবার কি করতে চাইছে? ভাবি আমাকে জড়িয়ে ধরেই আছে, উনি আমাকে কিছুতেই ছাড়ছে না। আমার মতো খারাপ ছেলেকে উনি এভাবে কেন ধরে রাখছে? আমি যদি সুযোগ নেই? এবার বললাম, আমাকে ছেড়ে দেন। এরকম করে কেন আমাকে ধরে রাখছেন? আমি যদি আবার আপনার সুযোগ নেই, তার তো কোনো গ্যারান্টি নেই। এবার ভাবি আমার দিকে কান্না কান্না মুখ নিয়ে তাকিয়ে বলল, দেখো আরিয়ান, তোমার ভাইকে আমি খুব ভালোবাসতাম, এখনও বাসি। কিন্তু তোমার ভাই চলে যাওয়ার পর তোমার সাথে আমার বিয়ে হয়েছে। আমি তোমাকে আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু এখন তো তুমি আমার বর। হ্যাঁ, আমি তোমাকে প্রথম প্রথম মেনে নেই নাই, কিন্তু এখন তো আমি চাই তোমার সাথে সংসার করতে। আমাকে এই সুযোগটা দেবে না আরিয়ান? রিয়া কান্না করছে, এটা আমি সহ্য করতে পারছি না, কিন্তু কোথায় যেন একটা বাধা পাচ্ছি। তার কারণ আমার রিয়াকে কিছু বলতেও পারছি না। এবার আমি জোর করে ওনার থেকে সরে গেলাম। আমি জানি আরিয়ান, তুমি এখন আমাকে ভুল বুঝেছ, কিন্তু সত্যি বলতে আমি তোমাকে এখন খুব ভালোবাসি আরিয়ান। আমি জানি না, তুমি বাসার বাইরে গেলে আমার অনেক টেনশন হয়, নিজেকে ঠিক রাখতে পারি না। এসব কেন হয়? অনেক ভেবে দেখলাম আমি তোমাকে ভালোবেসে ফেললাম, তাই তোমার জন্য এরকম অনুভূতিগুলো আমার মধ্যে কাজ করে। চুপ করেন, অনেক হয়ে যান না। আপনি আপনার মতো থাকেন, আর আমি আপনাকে কখনো ভালোবাসবো না। এই বলে বাসা থেকে বের হয়ে গেলাম। বাসা থেকে বের হয়ে সাগরকে ফোন দিয়ে বললাম যে ওর যে এবার ওকে আমি এক করে দেব। সত্যি বলতে রিয়াকে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি যেন কোথায় একটা বাধা পাই। রিয়ার সামনে গেলে আমার হার্টবিট 100-র উপর উঠে যায়। আমি রিয়ার সামনে গেলে নিজেকে সামলানো আমার কষ্টকর হয়ে যায়। আমি জানি না আমার ভাগ্যে কি আছে, আর বৃষ্টিকে এবার কী করে এসব বলি। দুজন আমার জীবনে জুড়ে আছে, কিন্তু আমি তো কাউকে দূরে ঠেলে দিতে পারছি না। এইসব ভাবতে ভাবতে আমার সামনে সাগর এসে বলল যে, কি ভাবতেছিস? আরে তুই চলে এসছিস, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তুই টেনশনে আছিস। আরে না, তেমন কোনো টেনশন নেই। আচ্ছা, তোর জেবকে আসতে বলেছিস তো? আমি ফোন করে বলেছি পার্কে একটু দেখা করার জন্য। এরপর আমি আর সাগর একটা রিক্সা নিলাম, রিক্সা করে সোজা পার্কে চলে গেলাম। আমরা রিক্সা থেকে নেমে সাগর রিক্সাওয়ালাকে টাকা দিয়ে দিল। আমি দিতে চাইছিলাম, কিন্তু সাগর জোর করে দিয়ে দিয়েছে। কিছু দূরে থেকে একজন মেয়েকে বোরকা পরে দাঁড়িয়ে আছে দেখলাম, আর বারবার ফোনের দিকে তাকাচ্ছে। এবার বুঝতে পারলাম এটা সাগরের জেব। এরপর সাগর আর আমি মেয়েটার কাছে এগিয়ে আসলাম। মেয়েটা আমাদের দিকে এগিয়ে আসলো। এরপর মেয়েটা আমাকে সালাম দিল। আমি সালাম নিয়ে দুজনকে একসাথে বসে বললাম, আচ্ছা এখন বলো, তোমরা কি একে অপরকে ভালোবাসো? আমার কথা শুনে মেয়েটা বলল, ভাইয়া, আমি খুব ভালোবাসি সাগরকে, কিন্তু ও তো আমায় ভালোবাসে না। না আপু, এটা তোমার ভুল ধারণা। তুমি কি সাগরের মনের খবর জানো? তুমি যতটুকু ভালোবাসো এর থেকে অনেক বেশি ভালোবাসে সাগর তোমাকে। প্রতিদিন তোমার কথা আমাকে বলে। ওই দিন তো তোমার কথা বলে কান্না করছিল, তোমার নাকি বিয়ে হয়ে যাচ্ছিল। আসলে কি বিষয়টা সত্য? আরে না ভাইয়া, আমি তো যাতে সাগর আমার কাছে এসে বলুক আমি ওকে ভালোবাসি তাই বিয়ের কথা বলছি, কিন্তু বোকাটা তো কিছুই বোঝে না। কি সাগর, তোকে আমি কি বললাম? আমার কথা ঠিক তো? এবার বল, তোরা বিয়ে কবে করবি? সাগর তার জিএফের কথা শুনে এখনো হা হয়ে আছে। হয়তো সাগর এটা বিশ্বাসই করতে পারছে না। সাগরের মুখে মনে হয় হাসি খুশির ছাপ দেখতে পাচ্ছি। এটাতেই আমার অনেক শান্তি লাগছে। আমার বন্ধু একটা অনেক খুশি, তাতে খারাপ কিসের? আচ্ছা ভাইয়া, বলছি কি, বিয়ে এসব বিষয় আমরা পরে আলোচনা করতে পারবো, এখন আমি আসি। আসলে বাসা থেকে আমি কিছু বলে আসিনি, তাই এখন যেতে হবে। এই বোকা, তুমি রাতে ফোন করবা আমার কাছে, এখন আসি। আমি সাগরের জিএফের কথা শুনে হাসতে লাগলাম। সত্যি মেয়েটা খুব মিষ্টি, সাগরের সাথে বেশ ভালো মানিয়েছে। সারাদিন আমি বাসায় ফিরিনি। আমি না চাওয়া সত্ত্বেও সাগর আজ আমাকে অনেক কিছু খাইয়েছে রেস্টুরেন্টে নিয়ে, কিন্তু এই অনেক কিছুর মধ্যে যে ড্রিঙ্ক ছিল সেটা আমি বুঝতে পারিনি।
আমি তো কোক মনে করে খেয়ে ফেলেছি। প্রথম প্রথম কীরকম লাগলেও পরে যেন শরীরে নেশা জেগে ওঠে। আমি এরকম করে 3 বোতল শেষ করে দিয়েছি। অবশেষে আমি মাতাল হয়ে গেলাম। সাগর আমাকে ধরে আমাদের বাসার সামনে নিয়ে এসে আমার অবস্থা থেকে বুঝতে পারলো যে এই অবস্থায় আমি বাসায় যেতে পারবো না। তখন আমার পকেট থেকে আমার ফোনটা বের করে রিয়া নাম্বার খুঁজে রিয়াকে ফোন দিয়ে নিচে আসতে বলল। রিয়া আমার ফোন থেকে সাগর ফোন করেছে এটা শুনতে পেয়ে তাড়াতাড়ি করে নিচে এসে দেখে যে আমাকে ধরে সাগর দাঁড়িয়ে আছে। এরপর রিয়া কাছে এসে বলল, কি হয়েছে? এরকম কি করে হলো? ভাবি, আরিয়ান আজকে ভুলে অনেক ড্রিঙ্কস করে ফেলেছে, আপনি ওকে নিয়ে যান, আর এই নিন ওর ফোনটা। এরপর রিয়া ওর কাঁধে ভর দিয়ে আমাকে রুমে নিয়ে যায়। আমি রুমে গিয়ে মাতাল অবস্থায় বিছানায় গাইলে দিলাম। আমি এবার রিয়াকে মাতাল অবস্থায় বললাম, এই মেয়ে, কে তুমি? আরিয়ান, আমি রিয়া, তোমার বউ। আমার বউ? এই বউ, আমার কাছে এসো বলছি। এরপর রিয়া আমার কাছে আসলো। আমি রিয়াকে একটান দিয়ে আমার বুকের কাছে নিয়ে এলাম। এরপর ওকে মাতাল অবস্থায় আদর করতে লাগলাম। রিয়া একটুও বাধা দিচ্ছে না। রিয়া হয়তো মনে মনে এটাই চাইছিল। আমি আবেগের বশে মাতাল হয়ে রিয়ার সাথে মিলনে আবদ্ধ হলাম। আমি একসময় রিয়াকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন আমার মাথার অনেক ব্যথা করছিল। পাশে তাকিয়ে দেখি রিয়া নেই। আমি এবার যখন উঠতে যাব তখন যেটা দেখলাম, এটা দেখার পর আমার মাথাটা ঘুরতে লাগলো। কারণ বিছানায় শুধু হালকা একটা কাঁথা আর আমার পরনে কোনো কাপড় নেই। এটা দেখার পরে আমি অনেক ভয় পেয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? আমার পরনে কাপড় কোথায় গেল? কালকে কি হয়েছিল? আমার মাথাটা অনেক ব্যথা করছে। আমি এবার তাড়াতাড়ি করেই আমার কাপড়গুলো পরে নিলাম। এবার বিছানা থেকে নেমে যখনই ওয়াশরুমের দিকে যাব তখনই ওয়াশরুম থেকে দেখলাম রিয়া বের হচ্ছে। রিয়াকে এই অবস্থায় দেখবো আমি কখনো আশাই করিনি। রিয়া আমার কাছে এসেই, আরিয়ান, কি হলো? তুমি এভাবে পেছনে ফিরে আছো কেন? আপনি এই অবস্থায়? তার পরনে শুধু একটা তোয়ালে। আপনি তাড়াতাড়ি করে আপনার কাপড় পরে নিন প্লিজ। সমস্যা কি? আমি তো তোমার বউ, এত লজ্জা পাওয়ার কি আছে শুনি? আমি জানি না। আচ্ছা, কাল কি হয়েছিল এমন যে আমার পরনে কাপড় ছিল না? এটা আমি বুঝলাম না। নিশ্চয়ই আপনি কিছু করেছেন। দূর, যাও তো, আমার লজ্জা করে, আমি বলতে পারবো না। মানে কিসের লজ্জা? আর কি বলতে পারবেন না? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তোমার কি কিছু মনে নেই আরিয়ান? কাল আমাদের... আমি ভাবির কথা শুনে মনে হলো যেন পুরো আসমান আমার মাথায় ভেঙে পড়লো। হে আল্লাহ, আমি মাতাল অবস্থায় কি করে ফেললাম এটা? আমার রাতে সব কিছু এবার মনে পড়ে গেছে। নিজেকে এখন একটা অপরাধীর মতো মনে হচ্ছে। কিন্তু রিয়া তো এসব কখনোই চায় না। তাহলে রিয়া আমার সাথে মিল কেন হলো? আমি সেটাই বুঝতে পারছি না। আমি এবার মাথা নিচু করে রিয়াকে বললাম, ভাবি আমাকে মাফ করে দেন। আমি আসলে ইচ্ছে করে এসব করতে চাইনি। বলছো তুমি এসব ইচ্ছে করে বা অনিচ্ছা করে করছো, এটার জন্য মাপ কেন চাইছো তুমি? আর আমি ইসলামের শরীয়ত অনুযায়ী তোমার এখন বউ, তোমার সম্পূর্ণ অধিকার আছে। তুমি নিজেকে কেন দোষী করছো? একজন বিবাহিত মেয়ে তার বরের কাছে কি চাই? শুধুমাত্র ভালোবাসাটুকুই চাই। আচ্ছা আরিয়ান, এত কিছু না ভেবে তুমি ওয়াশরুমে গিয়ে গোসল করে নাও। আমি এবার নিচে গিয়ে আম্মুকে নাস্তার কাজে সাহায্য করতে হবে। আমি এর কথা না বাড়িয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। আসলে এটা আমি কি করছি? এটা কি ভালো হয়েছে? আমার মাথায় কিছুই ঢুকছে না। কেমন যেন নিজেকে অপরাধী মনে হচ্ছে। ওয়াশরুমে অনেকক্ষণ ভিজলাম। এরপর ওয়াশরুম থেকে বের হয়েই চেঞ্জ করে নিচে চলে গেলাম। সবার সাথে নাস্তা করতে লাগলাম। রিয়া হঠাৎ খাওয়ার মাঝে উপরে গেল। কী জন্য গেল সেটা আমি জানি না। রিয়া উপরের রুমে ঢোকার পর দেখলো যে আমার ফোন বাজতেছে। এবার রিয়া ফোনটা হাতিয়ে নিয়ে দেখে যে বৃষ্টির নাম সেভ করা একটা নাম্বার থেকে কল আসছে। এই বৃষ্টির নামটা দেখেই রিয়ার বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব করলো। কে বৃষ্টি? আমার কাছে সে কী জন্য ফোন করেছে? রিয়া ফোন ধরবে কি ধরবে না বিপাকে পড়ে গেল। অবশেষে রিয়া ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে মহিলা কণ্ঠ ভেসে আসছে। আর যেটা বলল সেটা শুনে রিয়ার হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। কথাটা এমন ছিল যে, এই বাবু, তুমি ফোন কেন ধরছো না? তোমাকে আমি কত মিস করছিলাম। রিয়া এটা শোনার পর তার কাছে মনে হলো তার পুরো পৃথিবী যেন উল্টে গেছে। রিয়া এবার বিছানায় মুখ গুজে অজরে চোখের পানি ফেলছিল। এদিকে আমি, রিয়া উপরে গেছে, অনেক সময় হয়ে গেছে। উপরে কেমন করছে তা দেখার জন্য আমি নাস্তা রেখে উপরে গিয়ে রুমে ঢুকে দেখি রিয়া বিছানায় শুয়ে কান্না করছে। আমি আরও ভয় পেয়ে গেলাম এটা দেখে যে আমার ফোনটা নিচে পড়ে আছে। রিয়া কীভাবে কান্না করতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে? আমি তো রিয়াকে ভালোবাসি না, তাহলে আমার এত কষ্ট কেন হচ্ছে? সেই উত্তর আমার জানা নেই। আমি যে রুমে এসেছি রিয়া তো এখনও খেয়াল করেনি। আমি এবার বললাম, কি হলো, আপনি কান্না করছেন কেন? আমার কণ্ঠ শুনে রিয়া তার চোখের পানিগুলো মুছতে ব্যস্ত হয়ে পড়ল। এরপর আমার দিকে জোর করে একটা হাসি এনে বলল, কই কান্না করছি? দেখছো না আমি হাসতেছি?
মিথ্যা কথা কেন বলেন? আমি তো সব দেখছি। আর আপনি আমার ফোন দিয়ে কার সাথে কথা বলছিলেন? এই বলে আমার ফোনটা নিচে পড়ার পর বন্ধ হয়ে গেছিল। তাই এবার ওপেন করে দেখি যে বৃষ্টি নাম্বার থেকে ফোন এসেছিল। আমি এবার মনে মনে যেটা আশা করেছিলাম সেটাই হলো। আমি এবার নিচের দিকে তাকিয়ে আছি, কোন মুখে আমি রিয়াকে বৃষ্টির কথা বলবো। আমি নিচের দিকে তাকিয়ে আছি, কোন মুখে আমি ভাবির দিকে তাকাবো। উনি নিজের চোখের পানিগুলো মুছে আমার কাছে এসে আমার হাত চেপে ধরলো। আমি এটা দেখে একটু চমকে উঠলাম। এরপর নিজেকে একটু সামলে নিয়ে ওনার দিকে তাকিয়ে ওনার চোখের পানি দেখে এখনও টলমল করছে। উনি আমাকে নীরবতা থাকতে দেখে বলল, আরিয়ান, তোমার যে জিয়ে পাচ্ছে আমাকে অন্তত একটাবার বলতে পারতে। কি অপরাধ ছিল আমার? আমি তো শুধু তোমার থেকে একটু ভালোবাসা চেয়েছিলাম। তোমাদের কথাটা আমাকে আগে জানালে সত্যি আমি তোমাকে বিয়ে করতাম না। আমি এখন কি করব আরিয়ান, তুমি বলে দাও। আমি এবার ওনার দিকে তাকিয়ে বৃষ্টির সাথে আমার যা যা হয়েছে সব কিছু খুলে বললাম। রে আমার কথা শুনে আমার হাত ধরে আমাকে বিছানায় নিয়ে বসিয়ে দিল। আরিয়ান, হয়তো আমার ভাগ্যে সংসার জীবনটা নেই, তাই তো এমন হয়েছে। তুমি বৃষ্টিকে বিয়ে করো, সমস্যা নেই। আমি না হয় তোমায় সারা জীবন সেবা করে যাব দূর থেকে। আমি কথা দিতেছি, আমি তোমাদের মাঝে কখনো আসবো না। রিয়ার কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। রিয়া আমার থেকে দূরে চলে যাবে, কিন্তু আমার মনের মধ্যে এত অস্থির অস্থির কেন করছে, আর এত কষ্টই বা কেন হচ্ছে? সত্যি বলতে আমার এরকম কষ্ট কখনো হয়নি। আমি কি রিয়াকে ভালোবেসে ফেললাম নাকি? না না, এসব কি বলছি আমি? এটা কি করে সম্ভব? আমি তো বৃষ্টিকে ভালোবাসি, তাহলে রিয়ার জন্য এত কষ্ট কেন হচ্ছে? রিয়া অন্যদিকে মুখ করে কান্না করছে। আমি যে রিয়াকে ধরে সান্ত্বনা দেব সেই সাহসটুকু আমি পাচ্ছি না। রিয়া এসব বলে হঠাৎ দৌড়ে গিয়ে ওয়াশরুমে চলে গেল। না না, আমাকে আর এসব ভাবলে চলবে না। বৃষ্টিকে বলে আমি আগামী সপ্তাহে আমরা দুজন বিয়ে করব। এই বলে বৃষ্টির নম্বরে ফোন দিলাম। ফোন দেওয়ার সাথে সাথে বৃষ্টি ফোন রিসিভ করলো। কিছু বলছে না, মনে হচ্ছে পাশ থেকে কান্না করছে কেউ। আমার তো এবার ভয়ে গলা শুকিয়ে গেছে। বৃষ্টি এবার কিছু জেনে যায়নি তো? না, ভাবি তো কিছু বলেনি আশা করি। আমি এবার বললাম, হ্যালো বৃষ্টি, কী হলো? কথা বলছো না কেন তুমি? কি হয়েছে? না কিছু না। কি করছো আরিয়ান? আমি খুব ভালোভাবে ওপাশ থেকে নাক টানার শব্দ শুনতে পারছি। তারপর বললাম, বৃষ্টি তোমার কি হয়েছে বলো? আর একটা গুড নিউজ আছে তোমার জন্য। গুড নিউজ? কি গুড নিউজ বলো আরিয়ান। আগামী সপ্তাহে আমরা দুজন বিয়ে করছি। তুমি খুশি তো বৃষ্টি? কি? আমরা বিয়ে করছি? ইয়ে, অবশেষে আমার আরিয়ানকে আমি নিজের করে পাবো। আমি তো এই সময়টার অপেক্ষায় ছিলাম এতদিন। বাবু, আমি আজ খুব খুব খুশি। এ সময় তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। পাগলি, আর অল্প কয়েকদিনেরই তো বিষয়, তখন যত ইচ্ছে ধরতে পারবে। এখন অনেক কাজ আছে, রাখি তাহলে। সাবধানে থেকো বাবু। লাভ ইউ। বৃষ্টি ফোন কেটে দেওয়ার পর আমি বিছানায় বসে ভাবছিলাম বৃষ্টি কত খুশি আজ। হঠাৎ ওয়াশরুম থেকে রিয়া বের হয়ে আসলো। আমি এবার ওর দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি, চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। রিয়া আমার পাশে এসে বসলো। এবার বলল, আরিয়ান, একটা কথা ছিল। আসলে তোমার আর বৃষ্টির বিয়েতে আমি থাকতে চাই। তুমি চিন্তা করো না, আমি যে তোমার বউ বিয়ে করা সেটা আমি কখনো বলবো না। আমি বলবো আমি তোমার ভাবি হই। তা নিয়ে কোনো টেনশন করো না। আমি তোমাদের দুজনকে একসাথে মিল করে দিতে চাই। আরিয়ান, আমার এই অনুরোধটা রাখো প্লিজ। কিন্তু কোনো কিন্তু নয় আরিয়ান, আমার উপর বিশ্বাস রাখতে পারো। আমি এমন কিছু করব না যাতে তোমার বিয়েটা ভেঙে যায়। তুমি নিশ্চিত থাকতে পারো। এই বলে রিয়া আমার সামনে মিথ্যে একটা হাসি দিয়ে নিচে চলে গেল। আমার এত কষ্ট কেন হচ্ছে? রিয়া আমার সামনে আসলে আমার মনের মধ্যে অস্থিরতা কাজ করে, কিন্তু এরকমটা কেন হয় সে উত্তর আমি খুঁজে পাচ্ছি না। আমি এবার ছাদে চলে গেলাম। ছাদের এক কোণে দাঁড়িয়ে ভাবছি আমার জীবনে এরকম একটা সময় আসবে, সেটা আমার কখনো জানা ছিল না। আল্লাহ আমার সাথে এটা কি করতে চাইছে? আসলে আমার ভাগ্যে কি রিয়া আছে নাকি বৃষ্টি? মাথায় অনেক কথাই ঘুরপাক খাচ্ছে। খুব টেনশনে আছি, কিছু হবে। এদিকে রিয়াকে এই অবস্থায় দেখে নিজেকে ঠিকও রাখতে পারি না, নিজের কাছে অনেক কষ্ট লাগে। অপরদিকে বৃষ্টির হাসি মাখা মুখটা দেখলে আমার সব কষ্ট আমি ভুলে যাই। আমি এবার কি করব? হে আল্লাহ, আমাকে পথ দেখাও, আমি কোন দিকে যাব? মনের সুখে ছাদের কোণে বসে বৃষ্টি আর ভাবির কথা ভাবছিলাম, আর পকেট থেকে সিগারেট বের করে নিকোটিনের ধোয়া বাতাসের সাথে ওড়াচ্ছিলাম। বিষয়টা খুব ভালোই লাগছে। আমার এখন একমাত্র সিগারেট হচ্ছে ভালো বন্ধু। আমি একে একে 2 প্যাকেট সিগারেট শেষ করে দিলাম। এরপর ছাদ থেকে নেমে রুমে গেলাম। রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকেই একটা টি শার্ট পরে নিলাম। এরপর মোবাইলটা হাতে নিয়ে নিচে গিয়ে দেখি ভাবি আর আম্মু রান্না করছে। আমি কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম। রিয়া আমাকে কি যেন বলতে, সে বলতে পারলো না। আমি বাসা থেকে বের হয়ে সাগরকে ফোন দিলাম। এরপর সাগরকে বললাম করিম চাচার দোকানে আসতে। যেই বলে সেই কাজ।
সাগর কিছুক্ষণ পরে দোকানের সামনে এসে পৌঁছালো। কি মামা, কি অবস্থা তোর? শালা আমার অবস্থা আর কি, আমি তো এমনিতেই শেষ। আমার অবস্থা দিয়ে আর কি হবে? কি হয়েছে বন্ধু, এসব কিছু ঠিক আছে তো? তোর চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বল কি হয়েছে? আজ ভাবি। তারপর সাগরকে সব কিছু খুলে বললাম। ও মাই গড, এবার কি হবে? ভাবি তো সব জেনে গেছে। কি আর বলবে, ভাবি বলেছে বৃষ্টির সাথে নাকি আমাকে মিল করিয়ে দেবে। সাগর আমার কথা শুনে ওর চোখগুলো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। সাগর হয়তো এটা মানতেই পারছে না। কি করে বা মানবে? একজন বিয়ে করে বউ কখনো তার বরকে কারোর সাথে ভাগ দিতে চাইবে? কিন্তু আমার বেলায় নিজের বিয়ে করে বউ এটা বলেছে, এটা তো সবারই অবাক হওয়ারই কথা। সাগরের সাথে আরও কিছুক্ষণ কথাবার্তা বলেই বাসায় চলে আসলাম। আমার কাছে এখন খুব কষ্ট লাগে, কারণ ভাবি আমার সাথে আর তেমন কোনো কথাই বলে না, মনে হয় সবসময় ইগনোর করে। এটা দেখে আরও কষ্ট হয়, কিন্তু আমি ভাবিকে কিছু বলতে পারি না। দেখতে দেখতে আমাদের বিয়ের দিনও চলে আসলো। বিয়ের বিষয়ে আম্মু কিছু জানে না, আম্মু জানলে কখনো বিয়ে হতে দেবে না। রিয়ার আমি আম্মুকে কোনোরকম বলেছি যে ঘুরতে যাচ্ছি, এটা বলে কোনোরকম বুঝিয়ে সুঝিয়ে বের হয়েছি। আমি এবার রিয়ার দিকে তাকিয়ে দেখলাম ওর চোখে পানি টলমল করছে, মনে এক্ষুনি পানি ছেড়ে দেবে। আমি তো নিরুপায়, কিছু বলতে পারছি না। আমি একটা পাঞ্জাবি পরলাম আর রিয়া একটা শাড়ি পরেছে। শাড়িটা খুব সুন্দর, রিয়া সুন্দর বলে শাড়ির সাথে ভালো মানিয়েছে। আমি আর কিছু না বলে নিজের দিকে তাকিয়ে আছি। 20 মিনিট পর বৃষ্টিদের বাসার মধ্যে পৌঁছে গেলাম। ওদের বাসার ভিতরে ঢোকার পর রিয়া বৃষ্টিকে দেখে জড়িয়ে ধরলো। আমি তো ওদের কাণ্ড দেখে অবাক, বৃষ্টি কিভাবে রিয়াকে চেনে, বিষয়টা আমার মাথায় ঢুকছে না। আরিয়ান, আমি রিয়া ভাবিকে নিয়ে রুমে যাচ্ছি, তুমি এখানে বসো। আমি সোফায় বসে পড়লাম। বাইরে কোনো কিছু সাজানো হয়নি, কিন্তু ভিতরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। প্রতিবেশী তেমন আসেনি, খুব অল্প এসছে, কারণ আমি বৃষ্টিকে বলেছিলাম শুধু অল্প আয়োজন করার জন্য। রিয়া মনে হচ্ছে বৃষ্টিকে সাজাচ্ছে। আমি সবার সাথে টুকটাক কথা বলছি। আরও কিছু সময় কথা বলার পর কাজী সাহেবও চলে আসলো। 10 মিনিট পর বৃষ্টিকে আমার সাথে বসানো হলো। বৃষ্টি তো লম্বা একটা ঘোমটা দিয়ে বেনারসে পড়ে আছে, আমি তো কিছুই দেখছি না। অনেক চেষ্টা করলাম বৃষ্টির মুখ দেখার জন্য, অবশেষে পারলাম না দেখতে। এবার সবাই এগিয়ে এসে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। লাস্ট আমাকে কবুল বলতে বলল। আমি চারদিকে তাকাচ্ছি, রিয়া কোথায়? রিয়াকে কেন আমি দেখছি না? রিয়াকে দেখতে না পেয়ে মনের মধ্যে কষ্ট অনুভব করলাম, কিন্তু আমি পরিস্থিতির শিকার হয়ে অবশেষে কবুল বলে দিলাম। এবার কাজী সাহেব বলল, আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন হলো। বিয়ে শেষে পর্দার ওপাশ থেকে একটা মেয়ে বের হয়ে আসলো। আমি এবার উপরের দিকে তাকিয়ে যেন আকাশ থেকে পড়লাম। এটা কি করে হতে পারে? আমার সামনে বৃষ্টি দাঁড়িয়ে আছে, তাহলে যার সাথে বিয়ে হয়েছে সে কে? আমার সাথে যার বিয়ে হয়েছে। আমি ওর মাথা থেকে কাপড়টা সরিয়ে তো অবাক, কারণ এটা আর কেউই না, রিয়া। রিয়ার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু এরকমটা কেন হয়েছে? আমি তো এটা চাইনি, তাহলে কেন হলো এরকম? আমি এবার বৃষ্টির চোখে পানি দেখতে পাচ্ছি। আমি বসা থেকে উঠেই সোজা বৃষ্টির কাছে গিয়ে বললাম, কেন করেছো তুমি? তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে এরকমটা কেন করলে তুমি বৃষ্টি? আরিয়ান, আমি যে তোমাকে বিয়ে করলে আমার আপু তো অনেক কষ্ট পেত। তুমি কি জানো, রিয়া হচ্ছে আমার চাচাতো বোন। আমি সত্যি তোমাদের বিয়ে হয়েছে জানতাম না। ওই দিন আমি ফোন করেছি, রিয়ার কণ্ঠ শুনে বুঝে ফেলেছি। তারপর আমি খোঁজ নিয়ে জানতে পারলাম রিয়া তোমার বউ। আমি তোমাকে খুব ভালোবাসি আরিয়ান। আমি তোমাকে যেমন ভালোবাসি আমার আপুকে তেমন ভালোবাসি। আমি পারতাম না আমার আপুকে দূরে ঠেলে দিতে, তাই আমি এটা তোমার ভালোর জন্য করেছি। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো কিনা জানি না, বিশ্বাস করো আমার কলিজাটা ফেটে যাচ্ছে, কিন্তু আমার আপুর জন্য না হয় আমি এতটুকু স্যাক্রিফাইস করছি। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, সব কিছু যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার বৃষ্টি রিয়াকে হাত ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে আসলো। এরপর রিয়ার হাতে আর আমার হাত এক করে দিয়ে বলল যে, আরিয়ান, আমার আপুটাকে কখনো তুমি কষ্ট দিও না। আমি জানি এখন তোমার কষ্ট হচ্ছে, কিন্তু বিশ্বাস করো রিয়া আপুর মধ্যে আমাকে খুঁজে পাবে। তাই আমি চাই তুমি রিয়াকে নিয়ে সুখে থাকো, ওকে কখনো কষ্ট দেবে না। আমাকে কথা দাও আরিয়ান। আমি বৃষ্টির কথা শুনে আমার চোখ দিয়ে যেন পানি পড়ছে। বৃষ্টি যেমন একটা কাজ করতে পারবে সেটা আমি কখনো ভাবতে পারিনি, কিন্তু এটা কি বৃষ্টি ভালো করেছে? হয়তো ভালোই করেছে। কি হলো আরিয়ান, তুমি কি ভাবছো? আমাকে কথা দাও, আমার আপুকে কখনো কষ্ট দেবে না তুমি। বৃষ্টি, তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, তুমি চিন্তা করো না। আমি রিয়াকে কখনো কষ্ট দেব না, খুব সুখে রাখবো। কিন্তু তুমি? পাগল, আমি তো আছি তোমাদের পাশে, কোনো চিন্তা নেই। আর রিয়া আপু শোনো,
সামনে কিন্তু আমাদের বাসায় আসলে বেবি নিয়ে আসতে হবে। বৃষ্টি না চাইতে ওর মুখ থেকে মিথ্যা একটা হাসি দিয়ে এই কথাটা বলল। বৃষ্টির কথা শুনে সবার চোখের পানি আমি দেখতে পাচ্ছি। এরপর বৃষ্টি তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে। আমার কাছে খুব কষ্ট হচ্ছে বৃষ্টির জন্য। শেষ পর্যন্ত আমি বৃষ্টিকে পেলাম না। তবে বৃষ্টি, তুমি চিন্তা করো না, আমি তোমার কথা রাখবো। কখন আমি রিয়াকে কষ্ট দেব না, সবসময় সুখে রাখবো। এরপর আমার না চাওয়া সত্ত্বেও সবার থেকে বিদায় নিয়ে বৃষ্টিদের গাড়ি ছিল, ওটাতে করে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বৃষ্টি আর রিয়া আসার সময় একে অপরকে জড়িয়ে ধরে অনেক সময় কান্না করেছিল। কিন্তু আমার একটা কথা মাথায় ঢুকছে না, যে রে বৃষ্টির চাচাতো বোন হয়, তাহলে ভাইয়ের বিয়ের সময় বৃষ্টিকে কেন দেখলাম না? মাথায় কিছুই কাজ করছে না। রিয়ার আমি গাড়িতে বসে আছি। গাড়ি তার আপন গতিতে চলছে। 20 মিনিটের মধ্যে বাসার ভিতরে সোজা গাড়ি নিয়ে চলে গেলাম। আমার তো ভয় করছে, আম্মু এই অবস্থায় দেখলে কী যে বলবে। রিয়ার সাথে আমার 2বার বিয়ে হয়ে গেল, কি হাস্যকর বিষয়, তাই না? অবশেষে দরজার সামনে কাঁপা কাঁপা হাতে বেল চাপ দিলাম। আম্মু এসে দরজা খুলে দেখে আমি দাঁড়িয়ে আছি পুরো বরের পোশাকে। আম্মু আমাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আরিয়ান, এই অবস্থা কেন? রিয়া কোথায়? আম্মু, আমি বিয়ে করে ফেলেছি। হোয়াট? আরিয়ান, তোর মাথা ঠিক আছে? কি বলছিস এসব? আর রিয়া কোথায়? এবার পেছন থেকে রিয়া বের হয়ে আসলো। রিয়াকে দেখতে পেয়ে আম্মুর মুখে হাসি ফুটলো। আম্মু এখন আমাদের বিয়ের পোশাকে দেখে কিছুই বুঝতে পারছে না। আমরা ভেতরে ঢুকে আম্মুকে সব কিছু খুলে বলার পর আম্মু আমার উপর রাগীভাবে তাকিয়ে আছে। বুঝতে পারলাম আম্মু আমার উপর খুব রাগ করেছে। সরি আম্মু, আর হবে না। সত্যি আমার তোমাকে সব জানানোর দরকার ছিল। আম্মু আমার কথা কিছুই শুনতে চাইছে না। যখন রিয়া সব কিছু বুঝে বলল, তখন আম্মু ঠিক আগের মতো হয়ে গেছে। আমি কিছুই বুঝলাম না। আম্মু আমাকে বললো 8 ঘন্টা ছাদে থাকতে। আমি ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি, ভাবছি আমার ভাগ্যে কি রিয়া ছিল। হ্যাঁ, আমার ভাগ্যে রিয়াই ছিল। না হলে রিয়ার সাথে আমার 2বার বিয়ে হতো না। হয়তো আল্লাহ এটাই চেয়েছে। এরপর 8 ঘন্টা ছাদের উপর দাঁড়িয়ে থাকার পর নিচে গিয়ে দেখি আম্মু বলল রুমে যাওয়ার জন্য। যাক, ভালোই হলো। প্রথমবার নিজের ইচ্ছে মতো বাসর করতে পারিনি, এবার তো অন্তত করতে পারবো। কিন্তু রিয়াকে একটু কষ্ট দিব। রিয়া প্রথম আমাকে যে কষ্টগুলো দিল, কাউকে কষ্ট দিলে কেমন লাগে সেটা বুঝিয়ে দেব। আমি এবার দরজা ফাঁক করে ভেতরে ঢুকে গেলাম। রিয়া খাটে বসে আছে। এমা, খাটে ফুল কোত্থেকে আসলো? অনেক সুন্দর করে সাজানো হয়েছে, হয়তো এসব আম্মুই করেছে। রিয়া খাট থেকে এসে আমাকে সালাম করতে যাবে, আমি তাকে বাধা দিলাম। আচ্ছা যাও, অজু করে এসো তাহলে। অজু কেন করব? আজকে আমাদের নতুন জীবনের সূচনা সুন্দর করে শুরু করছি। আল্লাহর কাছে নফল নামাজ পড়ে দোয়া চাইতে হবে না? এরপর রিয়ার আমি উজু করে নামাজ পড়ে নিলাম। আমি এরপর বারান্দায় চলে গেলাম। রিয়ার চেঞ্জ হতে গেল। আমি বারান্দায় দাঁড়িয়ে চাঁদ দেখছি। এখান থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে। আজকে চাঁদটা খুব সুন্দর, কিন্তু এর থেকে বেশি সুন্দর তো রিয়া। ওর মায়াবী চেহারা দেখে তো আমার খুব ভালো লাগে। আমি বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। পেছন থেকে একজন আমাকে জড়িয়ে ধরলো। এবার বুঝতে পারলাম রিয়া এসে আমাকে জড়িয়ে ধরেছে। আমি কিছু বলছি না। রিয়াকে একটু কষ্ট দিয়ে দেখি কি করে। আমি পেছন ফিরে বললাম, আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? রিয়া আমার মুখ থেকে এই কথা শুনে যেন ওর মুখের হাসিটুকু চলে গেল। আমি বুঝতে পারলাম আমার কথায় রিয়া কষ্ট পেয়েছে। রিয়া এবার নিজেকে সামলে নিয়ে আমার হাত ধরে, আরিয়ান, কি হয়েছে তোমার? তুমি এরকম কথা কেন বলছো? তুমি কি কোনো কারণে আমার উপর রাগ করছো? ছাড়েন তো আমার হাত। আপনি একদম আমার হাত ধরবেন না। আর বেশি কথা না বলে গিয়ে বিছানায় শুয়ে পড়েন। রিয়া এবার আমার কথায় কান্না করে দিল। প্লিজ আরিয়ান, তুমি এমনভাবে বলো না। আমার খুব কষ্ট হচ্ছে। এতক্ষণ তো সব ঠিক ছিল, তুমি হঠাৎ এরকম কেন করছো? ঠিক আছে, আপনি রুমে থাকেন, আমি গেলাম। আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম। রিয়া আমাকে কান্না জড়িত কণ্ঠে ডাকছিল পেছন থেকে। আমি ওর কথা না শুনে চলে আসলাম ছাদে। আমার নিজের কাছে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি কি করব? ওকে তো বোঝানো উচিত কাউকে কষ্ট দিলে কেমন লাগে, সেটা ওর বোঝা উচিত। তাহলে পরবর্তীতে এমন কষ্ট আর দেবে না। পাগলিটা তো জানে না ওর জন্য কত বড় সারপ্রাইজ ওয়েট করছে। মনে হয় 8 ঘন্টা ছাদে ছিলাম। না, এবার মনে হয় একটু বেশি করে ফেলছি। রুমে গিয়ে দেখি কি করছে। রুমে গিয়ে ওকে পেছন থেকে জোরে ধরে চমকে দেব। ছাদ থেকে নেমে রুমে গেলাম। রুমে যাওয়ার পর দেখি রিয়া নেই। পিছনের দিকে তাকালাম, দেখে নেই। বারান্দার দিকে গেলাম, তাও নেই। এবার ওয়াশরুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে, সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। তাই আমি ওয়াশরুমের দরজা ফাঁক করে দেখি যে রিয়া দাঁড়িয়ে কান্না করছে। আমি আস্তে করে গিয়ে পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। রিয়া মনে করেছে অন্য কেউ হয়তো বা ধরেছে। যখনই সে চিৎকার দিতে যাবে, আমি আমার ঠোঁটগুলো দিয়ে ওর ঠোঁটের সাথে এক করে দিলাম। রিয়া কান্না ভেজা চোখগুলো বড় বড় করে আছে। রিয়া হয়তো বিশ্বাসই করতে পারছেন এটা আমি করতে পারি। তারপর কিছুক্ষণ ধরে রেখে ছেড়ে দিলাম। রিয়ার মুখে এবার হাসি ফুটলো।
ভীষণ লজ্জার ছাপও দেখতে পাচ্ছি ওর মুখে। আমি ওকে কোলে করে ওয়াশরুম থেকে বিছানায় আনলাম, বিছানায় এনে রাখলাম। এরপর রিয়া আমাকে আমার কলার ধরে দিল এক টান। রিয়া যেমন একটা কাজ করবে সেটা আমি আগে থেকে আন্দাজ করিনি। আমি ব্যালেন্স হারিয়ে সোজা তার উপরে পড়লাম। আমি আর রিয়া এখন দুজন দুজনের অনেক কাছে। আমরা দুজন এতটাই কাছে যে ওর ঘন নিঃশ্বাস আমি শুনতে পাচ্ছি। এরপর রিয়া রুমের লাইট অফ করতে বলল। আমি আমার বইয়ের কথায় লাইট অফ করে দিলাম। এরপর কি ঘটলো সেটা না হয় আমাদের মধ্যেই থাক, আপনাদের সেটা না জানলেও চলবে। অবশেষে রিয়ার সাথে দুবার বাসর করলাম। কি ভাগ করে আমার। সকালবেলায় চোখে যেন পানি পড়ছে। আমি তাড়াতাড়ি করে উঠে দেখি ও মা। প্রথম ভাবলাম আমাদের 4টা ফুট হয়ে গেছে তাই বৃষ্টি পড়ছে। পরে দেখি একটা পরী তার চুলগুলো দিয়ে আমার চোখে পানি দিছে। এই পরীটার কেউই না, আমার বউ রিয়া। রিয়া আমার এই অবস্থা দেখে মুসকে মুসকে হাসছে। আমি এবার ওর শাড়ির আঁচল ধরে এক টান দিয়ে আমার বুকে নিয়ে আসলাম। রিয়া আমার দিকে তাকিয়ে আছে, লজ্জা পাবে এখন ওর চোখে আমি দেখছি। কি স্যার, সারা রাত তো ঘুমাতে দিলেন না, এখন কি শুরু করছেন আবার? আরে ধুর, তোমাকে তো দেখলে আমার সবসময় আদর করতে মন চায়। যা দুষ্টু, আমার লজ্জা করছে খুব। বাবু এবার ছাড়ো, আম্মু এসে পড়বে। তাহলে একটা দাও। এখন না বাবু, রাতে প্লিজ। আমি এবার রিয়ার মুখের কাছে আমার মুখটা নিয়ে গেলাম। এরপর ওকে যখনই কিস করতে যাব ও পাশ থেকে আম্মু বলল দরজা খুলতে। যেটা মনে মনে ধারণা করেছিলাম সেটাই হয়েছে। দূর, আম্মু সব কিছু শেষ করে দিল। কিরে রিয়া, আরিয়ান এখনো ঘুম থেকে ওঠে নাই? আরে দেখো না, তোমার ছেলেকে কতক্ষণ পর্যন্ত ডাকছি, ওঠার কোনো নামগন্ধ নেই। রিয়া আম্মুর কণ্ঠ শুনে আমার উপর থেকে উঠে গেল। এরপর দরজার সামনে গিয়ে দরজা খুলে দিল। আম্মু এবার ভিতরে ঢুকে গেল। এরপর আমাকে দেখেছে আমি জেগে আছি। কি নবাব বাবা, আপনার ওটার সময় এখন হলো নাকি? আম্মু, আমি তো সেই সকালে উঠে বসে আছি। হয়েছে, আর বলতে হবে না। আমি জানি তুই যা শয়তান, এত সকালে তুই ওটার ছেলে নয়। আমি আমার মেয়েকে নিয়ে নিচে গেলাম, তুই তাড়াতাড়ি নিচে আয়। রিয়া আমাকে মেজকে কেটে আম্মুর সাথে নিচে চলে গেল। আমি ইশারায় বুঝিয়ে দিলাম, ম্যাডাম আপনি উপরে আসেন, তারপর আপনার ব্যবস্থা করছি। এভাবে অনেক কয়েক মাস চলে গেল। এই কয়েক মাসের মধ্যে আমার পরীক্ষাও শেষ হলো, রেজাল্ট বের হলো। খুব ভালো রেজাল্ট করেছি। রিয়া তো দেখে খুব খুশি হয়েছে। এরপর এখন বর্তমানে ভালো রেজাল্ট করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরিও পেয়েছি। এর মধ্যে বৃষ্টির সাথে রিয়া ফোনে কথা বলতো, আমিও বলতাম। তবে আমার সাথে বৃষ্টি কথা বললে আমার মনে হতো বৃষ্টি কান্না করছে। যাই হোক, এভাবে দিন কাটছিল। একদিন আমি অফিসে বসে কাজ করছিলাম। হঠাৎ আম্মুর ফোন থেকে ফোন আসলো। আমি রিসিভ করার পরে আম্মু তাড়াতাড়ি করে বললো আমাকে বাসায় যেতে। তাই আমি একটু ভয় পেয়ে গেলাম। আম্মু এভাবে কেন বললো? বাসায় কি হয়েছে? সব কিছু ঠিক আছে তো? রিয়া ঠিক আছে তো? কতগুলো টেনশন মাথায় নিয়ে বসের কাছ থেকে ছুটি নিয়ে বাসার সামনে গিয়ে বেল চাপ দেওয়ার পরই আম্মু এসে দরজা খুলে দিল। আম্মু এভাবে আসতে বলে যে কি হয়েছে, সব কিছু ঠিক আছে তো? আম্মু বললো তার সাথে উপরে যেতে। উপরে গিয়ে দেখে রিয়া শুয়ে আছে। রিয়াকে এভাবে শুয়ে থাকতে দেখে বললাম, রিয়া কি হয়েছে, তুমি এভাবে শুয়ে আছো কেন? রিয়া আমার কথা শুনে মুসকে মুসকে হাসছিল। আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু সেই রিয়ার মতোই হাসছে। বিষয়টা আমার কাছে বিরক্তকর লাগছে। থামো তো, তোমরা এভাবে আসা বন্ধ করো। আম্মু, রিয়া এভাবে শুয়ে আছে কেন, কি হয়েছে আমাকে বলো না, আমার খুব টেনশন হচ্ছে। বাবা, তোমার অস্থির হওয়ার দরকার নেই, তুই বাবা হতে চলেছিস। আমি আম্মুর কথা শুনে এখনো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে আমি বাবা হতে চলেছি। এবার আমি খুশি হয়ে দৌড় দিয়ে গিয়ে রিয়াকে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে একটা চুমু এঁকে দিলাম রিয়ার কপালে। এবার আম্মুর কথা মনে হলো আম্মু তো সামনে আছে। আমি একটু লজ্জা পেয়ে দাঁড়িয়ে গেলাম। ওকে পাগল ছেলে, দাঁড়িয়ে গেলি কেন? আমি চলে যাচ্ছি, মিষ্টি আনতে হবে তো। আর তুই এই সময় রিয়ার পাশে থাকা অত্যন্ত জরুরি। আমি গেলাম তাহলে। আম্মু আমাদের বিষয়টা বুঝতে পেরে চলে গেল। এরপর রিয়াকে আবারও জড়িয়ে ধরলাম। রিয়া আমাকে 2 হাত দিয়ে ঝাপটে ধরলো। আমার কাছে কিরকম অস্থির অস্থির কাজ করছিল। আমি এবার রিয়ার কানের কাছে বললাম, বাবু আমি কি বাবা হতে চলেছি? পাগল, তুমি বাবা হতে চলেছ, আর আমি আম্মু হতে চলেছি। জানো, বাবা হওয়ার ইচ্ছে আমার অনেক আগে থেকেই ছিল। অবশেষে আমার ইচ্ছেটা পূরণ হলো। আর হ্যাঁ বেবি, তোমার এখন আগের মতো চললে হবে না। সবসময় তোমার টেক কেয়ারে থাকতে হবে। তুমি টেক কেয়ারে থাকলে আমাদের কলিজাটাও টেক কেয়ারে থাকবে। স্যার, আমার টেক কেয়ারের মেশিন তো আপনি। আপনি আমার পাশে থাকলে আমি সবসময় টেক কেয়ারে থাকবো। এরপর রিয়ার আমি আরও কিছু সময় কথা বলে ওয়াশরুমে চলে গেলাম। আমার সব দুঃখ কষ্ট দূর করতে পারে আমাদের কলিজাটা। এভাবে দিন কাটছিল। রিয়াকে এখন আগের থেকে অনেক ভালো দেখাশোনা করি। আমি নিজে খেয়াল রাখি, ও নিজেও সাবধানে থাকে। পাগলিটা সবসময় কাজ করতে চায়, কিন্তু ওকে আম্মু কোনো কাজ করতেই দেয় না।
আর এই সময় ওর কোনো কাজ করাও বারণ আছে। একদিন আমি খাবার রুমে নিয়ে গেলাম, কারণ রিয়া তো এই অবস্থায় নিচে নেমে আসতে পারবে না। আমি জানি পাগলিটার অনেক খিদে পেয়েছে, কিন্তু ওর ক্ষুধা পেলে আমাকে কিছু বলে না। আমি আর কিছু না বলে ওর পাশে গিয়ে বসে ওর সামনে খাবার ধরলাম। রিয়াকে আমি খাইয়ে দিচ্ছিলাম। রিয়া আমার দিকে খুব মায়াবী মুখে তাকিয়েছিল। ওর চোখে আমি পানি দেখতে পাচ্ছি, মনে হয় এক্ষুনি ছেড়ে দেবে। 2 ফোঁটা চোখের পানি। আমি এই চোখের পানিগুলো মুছতে মুছতে বললাম, না সোনা, খাবার সময় কান্না করতে নেই। আমি বলেছিলাম না তোমাকে আমি কখনো কষ্ট পেতে দেব না। আসলে এর আগে আমাকে তোমার মতো করে কেউ ভালোবাসে নাই, তাই খুশিতে চোখ থেকে পানি পড়ছে। রিয়া পাগলিটা এত সহজ সরল দেখলেই বোঝা যায় না, কিন্তু ওর একটা কাজ আমার খুব ভালো লাগে। যখন ওর রাগ হয় তখন ওর গালের দুপাশে পুরো টমেটোর মতো লাল হয়ে যায়। ওকে এই অবস্থায় অনেক কিউট লাগে। আমি রিয়াকে খাই দিলাম। রিয়া আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলো আমিও খাইনি, তাই রিয়া ওর হাতে আমাকে খাইয়ে দিল। এরপর আমরা একে অপরকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া করার পর আমি রিয়াকে বুকে নিয়ে শুয়ে পড়লাম। এখন তো রিয়া আমার বুক ছেড়ে কোথাও ঘুমাই না। যে আরেকটা বালিশ ছিল সেটা নিচে ফেলে দিয়েছিল। খোঁজার আগেই আমি আর কিছু বলি না। এভাবে আরও কয়েক মাস কেটে গেল। একদিন আমি অফিসে আছি, কয়েকটা ফাইল ছিল, ওগুলো দেখছিলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। আমি মোবাইলটি হাতে নিয়ে অনেক অবাক হলাম, কারণ আম্মু ফোন করেছে। 200+ কল আসছে। ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই কিছু বুঝতে পারিনি। আমি একটু ভয় পেয়ে গেলাম। রিয়া ঠিক আছে তো? আমি আর কোনো কিছু না ভেবে ফোন ব্যাক করলাম। রিসিভ করার পর ওপাশ থেকে শুধু কান্নার শব্দ আসছে। আমার বুকে এবার চিনচিন ব্যথা শুরু করলো। সব কিছু ঠিক আছে তো? আমি আম্মুকে বললাম, আম্মু তুমি কান্না করছো কেন? কি হয়েছে আম্মু, বলো আমাকে। বাবা, রিয়াকে আমরা হাসপাতালে নিয়ে আসি, তুই তাড়াতাড়ি চলে আয় হাসপাতালে। আমি ফোন কেটে দেওয়ার এক মুহূর্ত দেরি না করে অফিস থেকে বের হয়ে গেলাম। অফিস থেকে বের হয়ে একটা সিএনজিতে উঠলাম। আর যেন পথই শেষ হচ্ছে না। আমার মনের মধ্যে খুব অস্থিরতা কাজ করছে। 10 মিনিট পর আমি হাসপাতালের ভেতরে গিয়ে দেখি আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। আমি এবার দৌড়ে গিয়ে আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু কি হয়েছে? রিয়া কোথায়? বাবা, রিয়া অপারেশন থিয়েটারে আছে, জানি কি হবে। আমি এসব কি করে হলো? আমি যখন উপরে ছাদে যাচ্ছিলাম তখন তোদের রুম থেকে কান্নার শব্দ পাই। আমি রুমে গিয়ে দেখি যে রিয়া বিছানার থেকে পড়ে গিয়ে কান্না করছিল। আমাকে বারবার বলছিল, আম্মা আমার খুব ব্যথা করছে, আমি আর পারছি না। হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তাররা অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আম্মু, আমার রিয়া ঠিক হবে তো? ওর কিছু হবে না তো? বাবা চিন্তা করিস না, সব কিছু ঠিক হবে, রিয়া ঠিক হয়ে যাবে। আমি বাইরে বসে আছি, আম্মু পাশে আছে। রিয়ার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আল্লাহ তুমি আমার রিয়াকে ঠিক করে দাও। মাথায় কিছুই কাজ করছে না। 1 ঘন্টা পর হঠাৎ অপারেশন রুম থেকে বাচ্চার কান্নার শব্দ পেলাম। বাচ্চার কান্নার শব্দ শুনে আমি দাঁড়িয়ে গেলাম। আম্মু আমার হাত চেপে ধরছে। 5 মিনিট পর ডক্টর বের হয়ে আসলো। আমি ডক্টরের কাছে গিয়ে বললাম, ডক্টর রিয়া কেমন আছে? আপনার একটা কন্যা সন্তান হয়েছে। আর ডক্টর রিয়া কেমন আছে? ডাক্তার আমার কথা শুনে মুখটা গোমরা করে রেখেছে। এবার বলল, মিস্টার আরিয়ান, আই এম সরি, আমরা অনেক চেষ্টা করেছি, পারি নাই বাঁচাতে। না, এটা কিছুতেই হতে পারে না। আমার রিয়ার কিছু হতে পারে না। আমি নিজের চোখে আমার রিয়াকে দেখব। আমি এই বলে জোর করে কেবিনের ভিতরে ঢুকে গেলাম। কেবিনের ভিতরে ঢুকে দেখি রিয়া ঘুমিয়ে আছে চোখ বন্ধ করে। আমার মেয়েটা তার পাশে আছে। আমি এবার আলতো করে রিয়ার মুখে হাত রেখে বললাম, রিয়া তুমি ঘুমিয়ে আছো কেন? ওঠো না। দেখো, তুমি বলেছো না আমাদের বেবি হলে তার সাথে খেলা করবে। দেখো আমাদের সেই ছোট রাজকন্যাটা পৃথিবীতে এসেছে। রিয়া তুমি কি আমাদের কথা কিছু শুনতে পাচ্ছ না? আমার কথাগুলো বলার পর আমি রিয়াকে জড়িয়ে ধরে কান্না করছিলাম। আমার মেয়েটা আমার সাথে কান্না করছিল। আম্মু ভেতরে ঢুকে দেখে যে আমি রিয়াকে জড়িয়ে ধরে কান্না করছি। আম্মু তার নাতনিকে কোলে নিয়ে কান্না করছে। হঠাৎ মনে হলো কে আমার মাথায় হাত দিল। আমি ওপরের দিকে তাকিয়ে দেখি রিয়া। আমি এবার ওকে জড়িয়ে ধরলাম। আমি জানতাম রিয়া আমার পাগলিটা আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি তোমাকে ছেড়ে যেতাম না স্যার। তোমাকে ছেড়ে গেলে সারা জীবন তোমাকে জ্বালাতন করবে কে? তাহলে ডক্টর বাইরে আমাকে এমন কেন বললো যে তুমি আর নেই? এটা কি তাহলে মিথ্যা ছিল নাকি? আমি ডাক্তারকে আগে থেকেই বলে দিয়েছি যে আমার হাজবেন্ডকে আপনি এই নিউজ দিবেন। আর এই নিউজটা দিয়ে আমি দেখতে চেয়েছিলাম আমার বরটাকে আমাকে কত ভালোবাসে। তাই বলে সবাইকে এরকম অবস্থায় করে ফেলেছো? দেখো তোমার জন্য আম্মু কান্না করছে। রিয়া এবার তাকিয়ে দেখে যে সত্যি কান্না করছে। রিয়া এটা দেখার সাথে সাথেই বিষয়টা তার খারাপ লাগলো। এরপর আম্মুকে সরি বলল। আম্মু তার নাতনিকে নিয়ে বাইরে গেছে। এদিকে আমি রিয়াকে আমার বুকের সাথে চাপড়ে ধরলাম। রিয়া, আজ খুব ভয় পেয়েছি। সত্যি তুমি যদি কোনোদিন আবার এরকম করো তাহলে আমি সত্যি নিজেকে
বাকিটা বলার আগেই আমার ঠোঁটে কিস দিয়ে বন্ধ করে দিল রিয়া। আরিয়ান বাবু এসব বলে না। আমি সরি, আমি কখনো আর এমন কিছু করব না। তুমি মরার কোনো কথা বলতে চাইলেই যেখানে আরিয়ান আছে সেখানে রিয়া আছে, যেখানে আরিয়ান নেই সেখানে রিয়া নেই। আর আমাদের মেয়েটা পুরো তোমার মতো কিউট হয়েছে, তাই না? না, তোমার মতোই কিউট হয়েছে। তুমি যেরকম রাজকুমারী, সে আমার মেয়েটাও তোমার মতো রাজকন্যা একটা। রিয়া কোনোভাবে মানতে চাইছে না। এক পর্যায়ে আমরা তর্কাতর্কি করছিলাম, হঠাৎ বাইরে থেকে কেউ একজন বলে উঠলো, দুজনের মতোই কিউট হয়েছে। আমি দরজার দিকে একবার তাকিয়ে দেখি যে বৃষ্টি এই কথাটা বলে ভিতরে ঢুকলো। বৃষ্টিকে দেখে অনেক ভয় পেলাম, কীরকম শুকিয়ে গেছে। ওর শুকানোর কারণটা আমি জানি, সেটা আমি ভালো করেই জানি। বৃষ্টির ভিতরে এসে বলল, আপু আপু অবশেষে মা হয়ে গেলি। এই বলে রিয়াকে জড়িয়ে ধরল। ওরা দু বোন কথা বলছে, আমি পাশে দাঁড়িয়ে আছি। ওদের কথা শেষে বৃষ্টি আমার দিকে ফিরে বলল, আরিয়ান কি ব্যাপার, তুমি এত শুকায় গেছো কেন? খাওয়া দাওয়া করো না নাকি? এখন তো বাবা হয়ে গেছো, আরো খুশি থাকার কথা। তো আমাদের মিষ্টি খাওয়াবে না? বৃষ্টির কথাগুলো কীরকম যেন চাপা কণ্ঠে বলল। আমি বৃষ্টির চোখের পানি দেখতে পাচ্ছি, কিন্তু এখন আর এসব ভেবে লাভ নেই। এরপর রিয়ার মা বাবা হাসপাতালে তাদের নাতনি আর তার মেয়েকে দেখতে এসেছে। কয়েকদিন পর রিলিজ করে রিয়াকে বাসায় নিয়ে আসলাম। রিয়া এখন সারাদিন আমাদের রাজকন্যাটার সাথে গল্প করে, আর অনেক সময় বলে, তোর বাপি এমন, তোর বাপি এটা করে ওটা করে, এসব বলে বেড়ায়। পাগলির কাণ্ড দেখে আমি অনেক সময় হাসি। আমাদের সবারই আদরে বড় হতে লাগলো আমাদের রাজকন্যাটা। ও হ্যাঁ, আমাদের রাজকন্যাটার নাম রাখা হয়েছে আয়েশা বিনতে তাবাসসুম। সবাই আদর করে তাবু বলে ডাকে। দেখতে দেখতে 5 বছর কেটে গেল। আমি অফিস থেকে সেই রুমে বসে আছি। রুমে গিয়ে রিয়াকে বললাম, শোনা, আমার রাজকন্যাটা কি স্কুল থেকে আসেনি? এসেছে তো অনেক আগেই। আম্মুর কাছে গিয়ে বলেছিল আমার বাপি কোথায়, এই বলে কান্না করতে করতে ঘুমায়ে গেছে। ইস, আমার রাজকন্যাটা কান্না করছে। আমি এবার আম্মুর রুমে গিয়ে দেখি আম্মু বসে আছে, আমার রাজকন্যাটা ঘুমাচ্ছে। আমি গিয়ে আমার বাবুটাকে একটা চুমু দিলাম। এবার আম্মুকে বললাম যে, আম্মু, আমার তাব্বুকে রুমে নিয়ে যাচ্ছি। আমি আমার তাবুকে রুমে এনে বিছানায় শুয়ে দিলাম। এরপর রিয়াকে বললাম, দেখো দেখো, আমার মেয়েটা পুরো তোমার মতো করে ঘুমোচ্ছে। আমার মতো করে তো ঘুমাচ্ছে, কিন্তু যা রাগে দেখতে হয়েছে ঠিক তোমার মতো রাগে ডেভিল পুরো। আমি রিয়াকে একটানে আমার বুকের সাথে জড়িয়ে নিলাম। কি যেন বলেছিলে বাবু, আবার বলো। আমি কি ডেভিল? আমার মেয়েকে বলছো ডেভিল, তাই না? তাহলে একটু হয়ে যাক। এই এখন না, রাতে। এখন তাবু আছে তো। তাবু ঘুমোচ্ছে, একটু দাও না প্লিজ। এরপর একটা আদায় করে নিলাম। রাতে তাবুকে কোলে নিয়ে খাওয়া দাওয়া করলাম। তাবুকে আমি ঘুম পাড়িয়ে তার দাদির কাছে দিয়ে আসলাম। আমি রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করার শব্দ পেয়ে রিয়া বলল, কি স্যার, দরজা বন্ধ কেন? আদর করবো তো তাই। ইস, আমার খুব লজ্জা করছে তো। এই বলে রিয়াকে কোলে করে বিছানায় শুয়ে দিলাম। এরপর রিয়ার কাছে গিয়ে ওর কপালে একটা কিস করলাম। রিয়া তো লজ্জায় শেষ। আরিয়ান একটা জিনিস দেবে আমায়? বলো, কি চাই তোমার? বলছে কি, আমাদের তাবুত তো খেলার কোনো সাথী নেই, তাই ওর জন্য একটু ভাই আনলে কেমন হয়? এই বলে আমার বুকে মুখ লুকালো। রিয়া বেশ লজ্জা পাচ্ছে। তা তুমি ঠিকই বলেছো। তাহলে চলো আমরা আমাদের তাবুর জন্য খেলার সাথী ওর ভাইকে আনতে যাই। এরপর লাইট অফ করে আর কিচ্ছু দেখতে পারবেন না। আমরা গভীর ভালোবাসায় ডুব দিলাম। আমরা খুব সুখে আছি। আমরা যাতে এভাবে সারা জীবন সুখে থাকতে